পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণের এই অধ্যায়টা আমি বলব যে বায়োলজির যত চ্যাপ্টার আছে, হ্যাঁ? বায়োলজির কিছু চ্যাপ্টার আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে মাস্টার চ্যাপ্টার। বায়োলজির কিছু চ্যাপ্টার আছে যেগুলোকে আমরা কি বলি বলো? আমরা বলি হচ্ছে মাস্টার চ্যাপ্টার। মাস্টার চ্যাপ্টার, হ্যাঁ? মাস্টার চ্যাপ্টারের মধ্যে বায়োলজি 2nd পেপারে কি থাকে আমি যদি বলি, বায়োলজি 2nd এ মাস্টার চ্যাপ্টারের মধ্যে ১ম মাস্টার চ্যাপ্টার হচ্ছে 3rd চ্যাপ্টার। অর্থাৎ মাস্টার চ্যাপ্টার শুরুই হয় হচ্ছে পরিপাক অধ্যায় দিয়ে। তারপর 4th চ্যাপ্টারটাকে আমরা মাস্টার চ্যাপ্টার বলি আরেকটা। আমরা যদি আরেকটু যাই তাহলে সামনের দিকে গিয়ে আমাদের 9th চ্যাপ্টারটাকে আমরা মাস্টার চ্যাপ্টার বলি। হ্যাঁ? 8 চ্যাপ্টারটাকেও বলা হয় এবং 10th চ্যাপ্টারটাকেও মাস্টার চ্যাপ্টার বলা হয়। সো এগুলো হচ্ছে মাস্টার চ্যাপ্টার যেখান থেকে আসলে পেইড কোয়েশ্চেন আসবেই। যেগুলো থেকে কোয়েশ্চেন আসবেই। এটা কাইন্ড অফ একটা নিশ্চিন্ত ভাবে বলা যায় যে এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। সো এই চ্যাপ্টার গুলো তোমার এমনভাবে পড়তে হবে এর মধ্যে যেন বেসিক কোন জায়গাতে তোমার সমস্যা না হয়। বেসিকটা যেন পুরোপুরি ক্লিয়ার থাকে। এটা তোমার ফার্স্ট এ এনশিওর করা লাগবে। তো আমি যদি এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে? আমাদের তো আজকে ভার্সিটি ক গুচ্ছ অর্থাৎ আমাদের কিন্তু একাডেমিক পাঠশালা বা একাডেমিক যে অ্যাডমিশন প্ল্যাটফর্ম তার সাথে আমাদের মেডিলজির একটা কোলাবোরেটেড ক্লাস আজকে। এবং আমি যদি গত কয়েক বছরে কি কোয়েশ্চেন তোমরা তো অলরেডি রুটিন পাইছো আশা করি। রুটিন নিয়ে সমস্যা নাই। গত কয়েক বছরে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা যদি আমি একটুখানি দেখানোর চেষ্টা করি তাহলে দেখো পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিক নালী এই পার্ট থেকেই কোয়েশ্চেন আসছে কতবার? জেইউ তে কোয়েশ্চেন আসছে, আরইউ তে কোয়েশ্চেন আসছে, কেইউ তে কোয়েশ্চেন আসছে। পরিপাকতন্ত্র, পরিপাক গ্রন্থি, গ্রন্থি যে ৫ টা আছে, পুরো যে তন্ত্র আছে সেইখান থেকে প্রশ্ন আসছে ৪২ টা। তুমি বুঝতে পারছো? ৪২ টা কোয়েশ্চেন আসছে। ডিইউ থেকে শুরু করে। ডিইউ তে কতবার আসছে জাস্ট একবার রেঞ্জটা দেখো। জিএসটি তে, আরইউ তে প্রত্যেক জায়গায় এখান থেকে কোয়েশ্চেন আসছে। তুমি যদি মানুষের খাদ্য পরিপাক প্রণালী অর্থাৎ ওই যে খাদ্য পরিপাক হচ্ছে শর্করা জাতীয় কিভাবে পরিপাক হয়, কোথায় পরিপাক হয়, প্রোটিন জাতীয় কোথায় পরিপাক হয়, ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাবার কোথায় পরিপাক হয়, এই নিয়ে কোয়েশ্চেন আসছে ১৭ টা এবং এর মধ্যেও কিন্তু আমার ডিইউ আছে, জেইউ আছে, আরইউ আছে, হ্যাঁ? তারপর পরিপাকৃত খাদ্যবস্তু শোষণ। আমাদের ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি খাদ্যের শোষণ হয়। 80% তাই না? এবং তারপর বাকি খাদ্য সেটা আবার বৃহদন্ত্রের শোষণ হচ্ছে। বৃহদন্ত্রে আবার বিশেষ কিছু খাদ্য তৈরি হয়, সেগুলো শোষণ হয়। সো এই যে কোয়েশ্চেন সেখান থেকে ৬ টা কোয়েশ্চেন আসছে। পরিপাকের স্নায়ুতন্ত্র তুমি জানো যে আমাদের আ মাইন্টারিক প্লেক্সাস যেইটা আমাদের অন্ত্রের যে স্নায়ু এটাকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। এন্টেরিক স্নায়ুতন্ত্রকে কি বলা হয়? দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। কারণ এখানে ২ ধরনের প্লেক্সাস থাকে। মাইন্টারিক প্লেক্সাস, হ্যাঁ? একটা অরবাক প্লেক্সাস আছে ২ টা প্লেক্সাস। ২ টার কাজ ২ রকম। কোনটা পেরিস্টালসিস করে, কোনটা সিক্রেশন এ হেল্প করে। তো এইটা এত বেশি বিস্তৃত এর মধ্যে যে এটাকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় এবং এটা ভর্তি পরীক্ষায় আসা কোয়েশ্চেন যে মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক কোথায় আছে? অন্ত্রে। এবং সবশেষে স্থূলতা বা ওবেসিটি নিয়ে যে রেঞ্জ গুলো আছে, কোনটাকে কোন রেঞ্জের মধ্যে বিএমআই থাকলে বা হচ্ছে আ বডি মাস ইনডেক্স থাকলে আমরা তাকে মোটা বলতে পারবো, তাকে ওবিস বলতে পারবো। আ কোন অবস্থায় থাকলে তাকে রুগ্ন বলতে পারবো, কোন অবস্থায় থাকলে তাকে স্বাভাবিক ওজন বলতে পারবো। এই বিষয়গুলো আমাদের এখান থেকেও ৩ টা কোয়েশ্চেন আসছে। সো কোন পার্টই তুমি বাদ দিতে পারবে না। প্রত্যেকটা পার্ট ইম্পোর্টেন্ট। যেকোনো পার্ট থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসবার সম্ভাবনা আছে। সো আমরা ১ম এই চলে যাব হচ্ছে আমাদের অধ্যায়ের শুরুতে এবং অধ্যায়ের শুরুতে কিছু আলোচনা আছে। অধ্যায়ের শুরুতে কিছু আলোচনা আছে। যেমন এই অধ্যায়ের শুরুতে একদম তুমি যখন ৩ অধ্যায় শুরু করবা তুমি দেখবা ২ অধ্যায় পর্যন্ত রুই মাছ, ঘাসফড়িং এইসব বিষয় নিয়ে আলোচনা হইছে। কিন্তু এই রুই মাছ, ঘাসফড়িং এবং হচ্ছে হাইড্রা আলোচনার পর যখন ৩ অধ্যায় শুরু করছে তখন একটা কথা এখানে বলছে যে মানুষ যে, হ্যাঁ? মানুষের একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তার অ্যাপোজেবল গ্রিপ আছে। কি আছে বলো তার? অ্যাপোজেবল গ্রিপ আছে। শব্দটা কি? অপোজেবল গ্রিপ। অপোজেবল গ্রিপ। এবং প্রশ্ন করতে পারো ভাই অপোজেবল গ্রিপ জিনিসটা আসলে কি? দেখো, তুমি যদি একটা টিকটিকি দেখো বা তুমি যদি ডাইনোসর দেখো, ওদের কিন্তু এরকম বুড়ো আঙুলটা নাই বা বুড়ো আঙুলটা এইরকম না যে আমাদের ৪ টা আঙুল একদিকে আর বুড়ো আঙুলটার যে দিক সেটা আরেক দিকে। এর ফলে কি হইছে আমরা যেকোনো জিনিসকে যেমন ধরো আমি এই চায়ের কাপটা যখন ধরবো, আমি কিভাবে ধরছি খেয়াল করো। আমি এই আঙুলটা দিয়ে এদিকে ধরছি এবং বাকি ৪ টা আঙুল দিয়ে এভাবে ধরছি। এই যে একটা আঙুল দিয়ে এইদিকে আরেকটা আঙুল দিয়ে এইভাবে অপোজ করে ধরা, বিপরীত দিক থেকে ধরা এটাকে বলা হয় অপোজেবল গ্রিপ। এই অপোজেবল গ্রিপটা কিন্তু সবার নাই। শিম্পাঞ্জির আছে, বানরের আছে, মানুষের আছে। সো তুমি বুঝতে পারছো কিছু স্পেশাল ম্যামলদের এই অপোজেবল গ্রিপটা থাকে। এবং মধ্যপ্রদেশে যখন কোন ডাকাতকে ধরা হতো, তুমি কি জানো এই ডাকাতদের ধরার পর এদের যখন মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হতো না, এদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হতো?
ওদের এই বুড়ো আঙুলটা কেটে দেওয়া হতো। অ্যাপোজিবল গ্রিপ ২ টা কেটে দেওয়া হতো। কারণ এই গ্রিপ কাটলে কেউ আর কখনো হাতে বন্দুক ধরতে পারবে না। তুমি দেখো হাতে কিন্তু বন্দুক ধরা আর কখনো পসিবল না। তো এটাই হচ্ছে অপোজিবল গ্রিপ। ঠিক আছে? সো এই অপোজিবল গ্রিপ সম্পর্কে দেখো ১ম এই কিছু কথা বলা আছে যে তুমি একটা বোতলের মুটকি খোলো, একটা বোতলের ছিপি খোলো, একটা হাতুড়ি ধরো, যাই ধরতে যাও, যেকোনো জিনিস হোল্ড করতে গেলেই কিন্তু এই অপোজিবল গ্রিপ জিনিসটা থাকে। ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা। এবং আরো একটা ব্যাপার আছে মানুষের দাঁত সম্পর্কে আমরা একটু পরেই দন্তবিন্যাস পড়বো। সেখানে দাঁতের কি, কি বৈশিষ্ট্য যেমন থেকোডন্ট, হেটেরোডন্ট, ডাইফায়োডন্ট, একটা দাঁতেরই ৩ রকম বৈশিষ্ট্য বলা যাইতে পারে মানুষের দাঁতের। কেন এসব নাম বলা হয়? এসব নিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকে আলোচনা করব। তো শুরু করছি যেহেতু মানব পৌষ্টিকতন্ত্র নিয়ে, আমরা মানব পৌষ্টিকতন্ত্রেই সরাসরি চলে যাই দেখো। মানব পৌষ্টিকতন্ত্রের কিন্তু ২ টা পার্ট। একটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী, হ্যাঁ? আরেকটা হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি। মেজর ২ ভাগে ভাগ করা হয়। এখন এই পৌষ্টিক নালীর অনেকগুলো ভাগ আছে এবং আমরা জানি যে পৌষ্টিক গ্রন্থিও এই পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে ছড়ানো ছিটানো আছে। তো আমাদের পৌষ্টিক গ্রন্থি কয়টা বলো তো? আমাদের পৌষ্টিক গ্রন্থি কয় ধরনের বলো? আমাদের পৌষ্টিক গ্রন্থি কিন্তু ৫ ধরনের। আমাদের পৌষ্টিক গ্রন্থি কয় ধরনের বলো? ৫ ধরনের এবং এই প্রত্যেকটা পৌষ্টিক গ্রন্থির নাম আমরা জানি। কি, কি? আমাদের মুখ থেকে যদি শুরু করি, লালা গ্রন্থি। আরেকটু নিচের দিকে আসো দেখো মুখ থেকে অন্ননালী দিয়ে নিচে নামলেই আমাদের স্টোমাক চলে আসে। স্টোমাকে কি থাকে বলতো? গ্যাস্ট্রিক গ্রন্থি। আরেকটু নিচে আসো ডিওডেনাম। ডিওডেনামে সব এসে যুক্ত হচ্ছে। কি, কি যুক্ত হচ্ছে? ডিওডেনামে যকৃৎ থেকে পিত্তরস, তাহলে যকৃৎ আরেকটা আমার পুষ্টিক গ্রন্থি। অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, তাহলে অগ্নাশয় আমার আরেকটা হচ্ছে পুষ্টিক গ্রন্থি। তারপর আসছে কি বলো? অন্ত্র। অন্ত্র অর্থাৎ নিচে যে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, ওখানে অনেকগুলো সেল থাকে। গবলেট সেল, হ্যাঁ? তারপর হচ্ছে ব্রুনার সেল। এইগুলো থেকেও বিভিন্ন রস নিঃসরণ হয়। তাহলে এগুলো হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, একসাথে বলা যায়। তাহলে এই ৫ ধরনের গ্রন্থি কিন্তু এখানে থাকে। এবং পৌষ্টিক নালীর কথা যখন বলা হয়েছে, আমি জানি একটু সামনের দিকে গেলেই দেখব, পৌষ্টিক নালী একদম মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে নালীটা, মানবদেহের সবচেয়ে লম্বা নালী হচ্ছে এই পৌষ্টিক নালী। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই পৌষ্টিক নালীর সাইজ কত? তুমি বলবা পৌষ্টিক নালীর সাইজ হচ্ছে ৮ থেকে ১০ মিটার। পৌষ্টিক নালীর সাইজ কত বলো? ৮ থেকে ১০ মিটার লম্বা। চিন্তা করে দেখো, তুমি প্রশ্ন করতে পারো যে ভাই পৌষ্টিক নালী, মানে আমার মাথায় এই প্রশ্নটা আসছিল যে ভাই মানুষ লম্বাই তো হয় সর্বোচ্চ এভারেজ হাইট ১ মিটারের সামান্য বেশি। সেখানে পৌষ্টিক নালী ৮ থেকে ১০ মিটার কেন হয়? মানে আমি চিন্তা করতাম এরকম যে এই ধরো একটা মানুষ, হ্যাঁ? এই ধরো একটা মানুষ। এই যদি তার দেহকাণ্ড হয়, তাহলে এরকম কেন হইল না যে এইখানে তার মুখ, মুখ থেকে এই জায়গাতে আসলো তার অন্ননালী, অন্ননালী ধরো এই পর্যন্ত গেল। এই জায়গাতে পাকস্থলী হলো, খুব ভালো কথা। তারপর তো সরাসরি এই জায়গা থেকে এই পর্যন্ত লাইন টেনে দেওয়া যাইত। তাই না? এই জায়গা থেকে এই পর্যন্ত লাইন টেনে দেওয়া যেত। কেন খামোখা আমি এত ঝামেলা করে, হ্যাঁ? কেন খামোখা ঝামেলা করে এইখান থেকে মানে পেঁচানো নালী ক্ষুদ্রান্ত শুরু করলাম। ক্ষুদ্রান্ত শুরু করে এইখান থেকে আবার, হ্যাঁ? এই যে ক্ষুদ্রান্ত করলাম, ক্ষুদ্রান্ত করে কি করলাম? এইখান থেকে আবার বৃহদন্ত্র দিয়ে তারপরে এই জায়গাতে আমি রেকটাম দিয়ে বাইরে বের করে দিলাম। কেন এত পেঁচাইলাম? হ্যাঁ? তো এই প্রশ্ন আমারও ছিল একটা পর্যায়ে। তো সব মিলে যদি এই মুখ থেকে পায়ু পর্যন্ত তুমি ধরো, তাহলে কত থেকে কত মিটার হচ্ছে বলো? আমরা দেখলাম ৮ থেকে ১০ মিটার হচ্ছে। আমরা যদি একটু দেখি ৮ থেকে ১০ মিটার হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। তো পৌষ্টিক নালী শুরু হচ্ছে কোন জায়গায় বলো তো আমাদের? মুখছিদ্র দিয়ে। অর্থাৎ যেই ছিদ্র, এই যে মুখের যে আ, আ এই যে মুখের যে গর্তটা, এটাকে আমরা কি বলি বলো? মুখছিদ্র বলি, তাই না? মুখছিদ্রের পর আমাদের যে গর্তটা, মুখের গর্তের ভেতরের যে গহ্বরটা, এই যে মুখের ভেতরের গহ্বরটা, এটাকে বলি মুখবিবর। দেখো গহব্বর, এই যে গহব্বর, গহব্বরকে খাঁটি বাংলায় বলে বিবর। কি বলে? বিবর বলে। তাহলে এরপর আসলে মুখবিবর। মুখবিবরের পর এই গলা আর মুখের মাঝখানের যে জয়েন্ট পার্টটা বা জয়েন্ট এরিয়াটা, হ্যাঁ? দেখো অন্ননালী, এই যে এই ট্রাকিয়ার পেছনে অন্ননালী না? অন্ননালীর উপরে আর এই মুখের পেছনে মাঝখানে যে এরিয়াটা ট্রানজিশন পিরিয়ড, ওইটাকে বলা হয় গলবিল। ওটাকে কি বলা হয় বলো? গলবিল বলা হয়। এবং তারপর আসছে আমাদের ইসোফেগাস বা অন্ননালী। এই যে আমাদের ট্রাকিয়ার ঠিক পেছনে একটা লম্বা নালী নেমে গেছে আমাদের বাম দিকে থাকা যে পাকস্থলী, এই পাকস্থলীর উপরে, ঠিক আছে? কার্ডিয়াক স্ফিংক্টার পর্যন্ত এটা পৌঁছায় গেছে। এটাকে বলা হচ্ছে অন্ননালী। অন্ননালীর নিচেই তাহলে আমার পাকস্থলী এবং পাকস্থলীর পর থেকেই শুরু হয়ে গেল আমার ডিওডেনাম, যেটা ক্ষুদ্রান্তের অংশ। তাহলে অন্ত্র হতে পারে ক্ষুদ্রান্ত, তারপর হবে বৃহদন্ত্র, তাই না? তাহলে ক্ষুদ্রান্ত এবং শেষে যখন বৃহদন্ত্রের শেষ প্রান্ত শেষ হচ্ছে, সেটার আউটপুট হচ্ছে পায়ু। আউটপুটটা কি বলো? পায়ু। তাহলে আমরা পরপর একদম বলতে পারবো না? এই যে মুখছিদ্র, মুখবিবর, মুখছিদ্র, মুখবিবর, অন্ননালী, পাকস্থলী, অন্ত্র, পায়ু। ক্লিয়ার? ওকে। তাহলে এই জিনিসগুলো তোমরা জানো। এখানে তোমার অ্যাকচুয়ালি জানবার মতো কি আছে? যেমন যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, "আচ্ছা বাবা,
এই যে তুমি গলবিলটা লিখলে, গলবিলের সাইজ আন্দাজ কিরকম হয়? সো বই অনুসারে গলবিলের সাইজ হয় ধরো 12.5, হ্যাঁ, 12.5 সেন্টিমিটার, 12.5 কত সেন্টিমিটার, এরকম সাইজ হয়। অনেকে এই মানটা আবার বিভিন্ন সময় বিভিন্ন ভ্যারিয়েশনে চেঞ্জ করে। আবার অন্ননালীর দৈর্ঘ্য কত করে? অন্ননালীর দৈর্ঘ্য করে কিন্তু 25 সেন্টিমিটারের মতো, বুঝছো? 25 সেন্টিমিটার, 23 থেকে 25ও লেখা থাকে অনেক জায়গাতে। তারপর তুমি যদি পাকস্থলীতে যাও, পাকস্থলী কিন্তু একটা থলের মতো অঙ্গ। সো এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এর যখন তুমি দৈর্ঘ্য মাপবা, হ্যাঁ, দৈর্ঘ্য হয় হচ্ছে 30.5 সেন্টিমিটার, প্রস্থ হয় 12.5 সেন্টিমিটার, সরি 15.2 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য যা, প্রস্থ তার অর্ধেক। 30 তার অর্ধেক হচ্ছে 15, সো 30 15 এরকম সাইজ হয়। এরপর অন্ত্র যখন যাবা, অন্ত্র অনেক লম্বা। অন্ত্র কত লম্বা? অনেক লম্বা। এর মধ্যে অন্ত্রের দুইটা পার্ট আমি পড়ছিলাম না? একটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত্র, একটাকে বলি ক্ষুদ্রান্ত্র, আর একটাকে বলি বৃহদান্ত্র। বৃহদান্ত্র। এখন মজার ব্যাপার হচ্ছে, যদিও নাম ক্ষুদ্রান্ত, কিন্তু ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হয় মাত্র, দেখো ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হয়, এই যে বলছিলাম 8 থেকে 10 মিটার, তার মধ্যে 6 থেকে 7 মিটারই ক্ষুদ্রান্ত। 6 থেকে 7 মিটারই কি বলো? ক্ষুদ্রান্ত। আর বৃহদান্ত্র যখন আমি বললাম, যদিও বললাম বৃহৎ, কিন্তু 1.5 মিটারের মতো হয় বৃহদান্ত্র। 1.5 মিটারের মতো কি হয় বলো? বৃহদান্ত্র। তখন তোমার মনে প্রশ্ন আসবে, একদম ইন্টারমিডিয়েটে যখন আমরা পড়েছি তখন আমাদের মনে এই প্রশ্ন খুব কমন ছিল, যে বৃহদন্ত্র বলা হচ্ছে কিন্তু সাইজে সে ছোট, আবার ক্ষুদ্রান্ত বলা হচ্ছে দৈর্ঘ্যে সে বড়, কাহিনী কি? কারণ আমরা ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র কি দিয়ে হিসাব করি? তার ব্যাস দিয়ে। ক্ষুদ্রান্তের সাইজটা বা ব্যাসটা, ডায়ামিটারটা ছোট হয়, বৃহদন্ত্রের ডায়ামিটার কিন্তু বড় হয়, বৃহদন্ত্রের ডায়ামিটার বড় হয়। সো এইটাই হচ্ছে ক্ষুদ্রান্তের সাইজ, এটা হচ্ছে বৃহদন্ত্রের সাইজ। হ্যাঁ, লম্বাই ক্ষুদ্রান্ত অনেক বড়, লম্বাই ক্ষুদ্রান্ত অনেক বড়। এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে জানো। আশা করি এইখান থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না। এরপর আমরা যখন ক্ষুদ্রান্ত নিয়ে আলোচনা করবো, আমি জানি না এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই স্লাইডে ইনক্লুড, হ্যাঁ, তো ক্ষুদ্রান্ত নিয়ে যখন আমরা আলোচনা করব অন্ত্রের মধ্যে, দেখো তো এই ক্ষুদ্রান্ত আমি কত বললাম? 6 থেকে 7 মিটার। এখন এই ক্ষুদ্রান্তের কোনটা কত বড় এটা আমার জানতে হবে। ক্ষুদ্রান্তের সব থেকে ছোট অংশ হচ্ছে ডিওডেনাম। ক্ষুদ্রান্তের সবচেয়ে ছোট অংশ ডিওডেনাম। ডিওডেনামটা কোথায় হয় জানো? আমি তোমাকে একটু ছবি এঁকে দেখাই। যে এই মনে করো হচ্ছে আমার অন্ননালী, অন্ননালীর এই জায়গাতে হইলো পাকস্থলী, হ্যাঁ, এই পাকস্থলী যেখানে শেষ হলো, এই জায়গাতে একটা পাক খাইলো না? দেখো, এই হচ্ছে আমার কার্ডিয়াক স্ফিংটার, ঠিক আছে? এই হচ্ছে আমার পাইলোরিক স্ফিংটার, মাঝখানে হচ্ছে স্টোমাক বা পাকস্থলী। এটা কি বলো? স্টোমাক বা পাকস্থলী। এখন এই জায়গাতে যে পাকটা খাইলো হুট করে, এই যে এখানে একটা পাক খাইলো, এই পাকের ইউ আকৃতির পাকটার নামই হচ্ছে ডিওডেনাম। সো ডিওডেনাম খুব ছোট একটা জায়গা, ডিওডেনাম খুব ছোট একটা জায়গা, কিন্তু এর ইম্পর্টেন্স অনেক। কারণটা কি আমি তোমাকে বলি, এই জিনিসটা একটু পরে আমরা শিখবো, তারপর আমি এখন তোমাকে বলে দিই। সেটা হচ্ছে, এই যে আমার স্টোমাক, হ্যাঁ, স্টোমাকের উপরে যা কিছু আছে সবই অ্যাসিডিক। স্টোমাকের উপরে যা কিছু আছে কি বলো? সবই অ্যাসিডিক। তুমি লালার পিএইচ দেখো 7-এর কম। তুমি জানো স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ 2 এর কাছাকাছি। পিএইচ কত কাছাকাছি? 2 এর, তার মানে হাইলি অ্যাসিডিক। কিন্তু ডিওডোনামের সব থেকে বড় ইম্পর্টেন্স হচ্ছে এই জায়গাতে, হ্যাঁ দেখো, এই জায়গাতে থাকে লিভার, লিভার থেকে এই জায়গাতে পিত্ত রস আসে। এই জায়গাতে থাকে হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে এই যে প্যাচ, এই প্যাচের মধ্যে থাকে হচ্ছে একটা পাতাকৃতির অগ্নাশয়। সেই অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসে। সো এই দুইটা রসই কিন্তু অ্যালকালাইন। দুইটা রসই কি বলো? অ্যালকালাইন। এই অ্যালকালাইন এসে এই জায়গায় যে অ্যাসিডিক খাবার, যেই খাবারের সাথে অ্যাসিড মেশানো হয়েছে, সেটাকে প্রশমিত করে, করে ওইটাকে অ্যালকালাইন করার চেষ্টা করে। কারণ খাবারকে যদি অ্যালকালাইন না করা হয়, তাহলে এরপরে যে বড় প্যাচ শুরু হবে, সেই প্যাচে খাবারটা শোষণ করা পসিবল হবে না। সো জাস্ট এই রেঞ্জটা জেনে রাখবা যে স্টোমাকের উপরে যা কিছু আছে সব অ্যাসিডিক, আর স্টোমাকের নিচে যা কিছু আছে সব অ্যালকালাইন। ঠিক আছে? মনে থাকবে এই জিনিসটা। সো তুমি ডিওডেনাম সম্পর্কে মেজর একটা তথ্য অলরেডি জেনে গেছো, যে এটা হচ্ছে ইউ আকৃতির, এবং এর যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে সাইজ কিরকম, তাহলে কিন্তু তুমি জানো যে এটা 25 থেকে 30 সেন্টিমিটারের চেয়ে বেশি লম্বা হয় না। 25 থেকে 30 সেন্টিমিটারের চেয়ে বেশি লম্বা হয় না। এরপর আসে হচ্ছে ইলিয়াম, সরি, ডিওডেনামের পরে আসে জেজুনাম। তো জেজুনাম যেইটা, এই যে 6 থেকে 7 মিটার লম্বা বলেছিলাম, 6 থেকে 7 মিটার লম্বা বলেছিলাম, জেজুনাম তার মধ্যে কতটুকু লম্বা বলো তো? জেজুনাম তার মধ্যে 2.5 মিটার লম্বা। 2.5 মিটার, 2.5 মিটার, 2.5 মিটার, 2.5 মিটার মানে কত? 2.5 মিটারের মতো লম্বা। 2.5 মিটারের মতো লম্বা। এখন তাহলে তুমি বলো বলো যে ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ কোনটা? এই আমরা, আমাকে সবাই বলো, ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় বা লম্বা অংশ কোনটা? বলো, ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় বা লম্বা অংশ কোনটা? বলতে পারবা না? ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ কোনটা? জেজুনাম? ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ কি জেজুনাম?
এই লেখে ডিওডেনাম, সর্বনাশ। আমি বলছি ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ কোনটা? দ্রুত দ্রুত, এই তো ইলিয়াম। ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ কোনটা বলো? ইলিয়াম। কেন ইলিয়াম? কারণ ইলিয়াম এই 6 থেকে 7 মিটারের 3/5 গঠন করে। কত অংশ গঠন করে? 3/5 গঠন করে। তো তুমি যদি এটাকে 6 × 3/5 করো, তুমি দেখবা 3/5 মানে কত? তুমি হিসাব করে দেখো তো। 60%। কত পার্সেন্ট বলো? 60%। 60%, তাহলে অফকোর্স হাফেরও বেশি অংশ ক্ষুদ্রান্তের থাকে শুধু ইলিয়ামের। সবথেকে বেশি কোথায় থাকে বলো? ইলিয়ামে থাকে। ঠিক আছে? ওকে, তাহলে ক্ষুদ্রান্ত সম্পর্কিত যা কিছু জানবা, দৈর্ঘ্য সম্পর্কিত যা কিছু জানবা আমরা অ্যাকচুয়ালি জেনে ফেললাম। এরপর চলে আসা হচ্ছে বৃহদন্ত্রে। বৃহদন্ত্র নিয়ে যদি তোমাদেরকে একটু কথা বলি, তুমি দেখো বৃহদন্ত্রের কি কি পার্ট আছে? 3টা পার্ট দেওয়া আছে। একটা হচ্ছে সিকাম, একটা হচ্ছে কোলন, আর একটা হচ্ছে মলাশয়। সিকাম পার্টটা খুবই ছোট। সিকামের পরপরই অ্যাকচুয়ালি আমার কি শুরু হয়ে যায়? কোলন শুরু হয়ে যায়, এবং কোলনটা অনেক টাইপের। দেখো সিকাম হচ্ছে নিচের অল্প একটু পার্ট, তারপরে শুরু হয়ে যায় কোলন। কোলনটা একটা ঊর্ধ্বমুখী, একটা এরকম, হ্যাঁ, ট্রান্সভার্স, একটা নিম্নমুখী, আর একটা সর্বশেষ অংশটাকে বলা হয় সিগময়েড। সর্বশেষ অংশকে কি বলে? সিগময়েড। তাহলে মোট 4টা পার্ট। কোলনের কয়টা পার্ট? 4টা পার্ট। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, একটা হচ্ছে ট্রান্সভার্স বা অনুপ্রস্থ, একটা নিম্নমুখী, আর একটা হচ্ছে সিগময়েড মানে গোলা মানে বক্রাকার। হ্যাঁ, এবং তারপরেই কিন্তু আমাদের সর্বশেষ মলাশয় পার্টটা আসে। আর মলাশয় শেষ হয় কি দিয়ে বলো? পায়ু দিয়ে শেষ হয়। বোঝা গেছে? সিকামের ইম্পর্টেন্স কি বলতো? সিকামের সাথে একটা বিশেষ অংশ যুক্ত থাকে, এবং এই অংশটা আমরা খুব শুনে অভ্যস্ত, যেটাকে বলা হয় হচ্ছে, এই আমার এটা কি দেখা যাচ্ছে? আমি সরি, একটু দেখি তো যে কোনোভাবে ডিফোকাসড হয়ে যাচ্ছে কিনা, আমি আসলে বুঝতে পারতেছি না। এবার ঠিক থাকার কথা। আচ্ছা দেখো তো, তাইলে কথা হচ্ছে সিকামের সাথে কি অংশটা থাকে বলো তো? হ্যাঁ, তাহলে সিকামের সাথে যেটা থাকে সেটাকে পুরো বাংলায় বলা হয় ভার্মিফর্ম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। কি বলা হয়? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, তাই না? এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যদি কোনো কারণে ইনফেক্টেড হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেলে ওই ঔষধ দিয়েও ঠিক করা যায়, কিন্তু যদি অ্যাপেন্ডিসাইটিসের অবস্থা প্রচন্ড খারাপ হয় এবং ইমিডিয়েট দরকার পড়ে, হ্যাঁ, সার্জারির, তখন আমরা অ্যাপেন্ডেক্টমি করি। কি করি বলো? একটমি, তাই না? অ্যাপেন্ডেক্টমি, তুমি জানো একটমি মানে কেটে ফেলা। আমরা যে শরীরের যে কোনো জায়গায় কিছু কাটলে সেটাকে আমরা একটমি দিয়ে, যেমন টনসিলেক্টমি, টনসিল কেটে ফেলাকে বলা হয় টনসিলেক্টমি, তাই না? ঠিক তেমনি অ্যাপেন্ডিক্স কেটে ফেলাকে বলা হয় অ্যাপেন্ডেক্টমি। ঠিক আছে? আর যখন ব্যথা হয় তখন সেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। ওকে, সো আমরা এই বিষয়গুলো অ্যাকচুয়ালি জেনে ফেললাম যে সিকাম, তারপর কোলনের এতগুলো পার্ট, শেষের অংশটাকে আমরা মলাশয় বলছিলাম। ঠিক আছে? এবং এরপরে হচ্ছে আমরা এখানেও কিছু বিভিন্ন সাইজ দেওয়া ছিল, যেমন কোলনের সাইজ দেওয়া ছিল হচ্ছে 15 থেকে 19 সেন্টিমিটার, সিকামে মলাশয়ের সাইজ দেওয়া ছিল 13 সেন্টিমিটার। সিকাম খুবই ছোট, সুতরাং ওইটার ওইভাবে সাইজের কথা বলা ছিল না। তো তুমি যদি সবকিছু বলো তাহলে আমি দেখবো এইটুকু অংশের মধ্যেই আমরা ইউ আকৃতির অনেকগুলো জিনিস পাইলাম। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বাবা আমাদের ইউ আকৃতির জিনিস কি কি আছে, তোমাকে যদি কেউ কি জিজ্ঞাসা করে বলো ইউ আকৃতির আমাদের শরীরে, তাহলে এই যে পরিপাকথালি পাইলা, এর মধ্যেই তো অনেকগুলো জিনিস পাইলা। ইউ আকৃতির আর কি কি আছে? প্রথমত আমরা মাত্র পাইলাম ইউ আকৃতির কোলন, তাই না? তুমি ভালো করে দেখো, আমি যে এখানে ছবিটা আঁকাইছি, এখানে এটা ইউ আকৃতির হয়েছে না? উল্টা ইউ আকৃতির হয়েছে কিনা? হয়েছে। তো ইউ আকৃতির আমরা কি পাইলাম বলো? কোলন পাইলাম প্রথমত। 2 নাম্বার আমরা কি পাইছিলাম ইউ আকৃতির? আমরা একটু আগে ডিওডেনাম পাইলাম। কি পাইলাম? ডিওডেনাম পাইলাম, এটাও কিন্তু ইউ আকৃতির। হ্যাঁ, তারপর 3 নাম্বার আরেকটা জিনিস, তোমরা যখন কিডনি পড়ছো বা বৃক্ক পড়ছো, তখন তুমি দেখবা হেনলির রূপ বলে একটা জিনিস মাঝখানে ছিল নেফ্রনের। হেনলির লুপ, এটাও কিন্তু ইউ আকৃতির ছিল, তাই না? হেনলির লুপটা কি আকৃতির ছিল? ইউ আকৃতির। তারপর যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার এই যে নিচের চলনশীল মুখমণ্ডলের একমাত্র চলনশীল হাড়ের নাম কি, তুমি বলবা ভাইয়া ম্যান্ডিবল, এটা দিয়েই আমি চাবাই। এই ম্যান্ডিবলের আকৃতি কি? ইউ আকৃতির। সো আমি 3 নাম্বার আরেকটা বলতে পারবো হচ্ছে ম্যান্ডিবল। আরেকটা কি বলো? ম্যান্ডিবল। আমি কিন্তু শুধু স্লাইড পড়াচ্ছি না, স্লাইডের সাথে আনুষঙ্গিক যে তথ্য সেটাও তোমাদের পড়ানোর চেষ্টা করছি। তারপর কি আসছে? আমাদের আরেকটা বোন আছে, হ্যাঁ, আরেকটা হাড় আছে, যেটা 40 বছর বয়সে এটা পুরোপুরি ফর্ম হয়। এটাকে বলা হয়, এটা কোনো বোনসের সাথে যুক্ত থাকে না, এটা কোনো বোনসের সাথে যুক্ত না, সম্পূর্ণ আলাদা। এটাকে বলা হয় হাই ওয়েট বোন। এটাকে কি বলা হয় বলো? হাই ওয়েট বোন। এইটাও ইউ আকৃতির। হাই ওয়েট বোন, হাই ওয়েট
বোন, এইটাকে বলা হচ্ছে কি বলো, হাইওয়েড বোন না বলে আমি খাঁটি বাংলায় বলি বোন মানে তো অস্থি, তাহলে হাইওয়েড অস্থি, এটাও হচ্ছে আমার ইউ আকৃতির। ইউ আকৃতির আর কি বলা যেতে পারে, আহ আরেকটা আছে কিন্তু সেটা হচ্ছে যেমন হচ্ছে আমরা কি পড়ছিলাম, মলাস্কার। মলাস্কার পৌষ্টিক নালী ছিল ইউ আকৃতির, মনে আছে? মলাস্কা বা কম্বোজ প্রাণী এর যে পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালীও কিন্তু ইউ আকৃতির ছিল। যার মনে নাই একবার পৃষ্ঠা উল্টে দেখে নেওয়া বইতে, ওখানেও ছিল ইউ আকৃতির পৌষ্টিক নালী থাকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইউ আকৃতির জিনিসপত্র, এগুলো সব মানব দেহের, আর এটা হচ্ছে মলাস্কার মধ্যে। ওকে, খুব ভালো কথা। আমরা এবার একটু সামনের দিকে যাইতে পারি আর দেখি কি কি আছে। আমাদের এই জিনিসগুলো তো পড়া অ্যাকচুয়ালি হয়ে গেছে প্রত্যেকটা অংশ। এবার যদি আমরা সামনে যাই, আমরা দেখবো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি অলরেডি আমরা আলোচনা করছি, মুখ থেকে শুরু হয়। মুখে আমাদের আছে লালা গ্রন্থি। বলতো আমাদের মুখে কয় জোড়া লালা গ্রন্থি আছে? কয় জোড়া? বলতো কয় জোড়া? 3 জোড়া লালা গ্রন্থি আছে, উভয় পাশে একটা করে, মোট 3 জোড়া লালা গ্রন্থি আছে। কি কি? এটা হচ্ছে প্যারোটিড, এই ঠিক এই জায়গায় প্যারোটিড গ্ল্যান্ড। একটু যদি এই 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 জায়গাতে দেখো ম্যান্ডিবলের নিচে, তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। জিহ্বার নিচে আছে দুই পাশে দুইটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, যেটা প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডটা কোন যে নালী দিয়ে এই হচ্ছে লালা ক্ষরণ করে, সেটা কোথায় যায়? দ্বিতীয় ঊর্ধ্বমূলার। কোথায় বলো? দ্বিতীয় ঊর্ধ্বমূলার। তাহলে আমি কি কি বললাম? এক হচ্ছে প্যারোটিড, এক বললাম প্যারোটিড, এক বললাম প্যারোটিড, তাই না? আর একটা কি বললাম? সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, এবং তারপর বললাম হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল। ঠিক আছে? তাহলে এই প্যারোটিড কয়টা? দুইটা। সাবম্যান্ডিবুলার কয়টা? দুইটা। সাবলিঙ্গুয়াল কয়টা? দুইটা। মোট কয়টা হইলো? 6টা বা 3 জোড়া। তো আমাদের সব প্রধান, তুমি আমাকে বলো আমাদের প্রধান লালা গ্রন্থির নাম কি? আমাদের প্রধান লালা গ্রন্থির নাম কি? আমাদের যে প্রধান, আমাদের লালা গ্রন্থি তো আছেই, প্রধান লালা গ্রন্থির নাম কি? আমাদের প্রধান লালা গ্রন্থির নাম কি? প্যারোটিড গ্ল্যান্ড। এবং এই প্যারোটিড গ্ল্যান্ড যদি কোনো কারণে ইনফেক্টেড হয় এবং দেখা যায় যে এই জায়গাটা ফুলে গেছে, তখন এই রোগটাকে আমরা কি বলি? মাম্পস হইছে। আপনার কি হয়েছে বলো? মাম্পস হইছে, তাই না? এবং দেখো এই প্যারোটিড গ্ল্যান্ডটা কোথায় উন্মুক্ত হয়? আমাদের দ্বিতীয় ঊর্ধ্বমূলার। এটা কোথায় উন্মুক্ত হয় বলো? আচ্ছা, একটুখানি আমি এটা একটু, আচ্ছা কোনো কারণে এটা একটু হ্যাং করছে, সরি। তারপর আমি বলি তোমাদের, হ্যাঁ, যে দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁত যেটা, দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁত যেটা, সেই জায়গাতে এটা উন্মুক্ত হয়। আর সাবম্যান্ডিবুলার ও সাবলিঙ্গুয়াল দুটাই কোন জায়গাতে উন্মুক্ত উন্মুক্ত হচ্ছে? তুমি জিহ্বাটা এভাবে উঁচু করো তো, তুমি দেখবা একটা টাই দিয়ে, একটা জিনিস দিয়ে তোমার জিহ্বাটাকে আটকানো, তাই না? ওখানে একটা পর্দা আছে, এটাকে বলা হয় ফ্রেনুলাম। কি বলা হয় বলো? ফ্রেনুলাম। ওই ফ্রেনুলাম পর্দায় তোমার কি আটকানো বলো তো তাহলে? ফ্রেনুলাম পর্দায় তোমার এই যে এই দুইটা গিয়ে উন্মুক্ত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এটা আসলে তাইলে ওকে, গেল। এরপর এরপর আসছে হচ্ছে যকৃত। তো বলতো যকৃত সম্পর্কে যদি আমি একটা লাইন বলি, সেই লাইনটা কি হবে? সেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কি বলতো? মানবদেহের সবচেয়ে বড় কি? মানবদেহের সবচেয়ে বড় কি? গ্রন্থি, নট অঙ্গ। যদি বলে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা, তাহলে কিন্তু উত্তর হচ্ছে স্কিন বা ত্বক। কিন্তু যদি বলো মানবদেহের সবচেয়ে বড় গ্ল্যান্ড বা গ্রন্থি কোনটা, তাহলে সেটা হচ্ছে যকৃত, তাই না? যকৃত কোন জায়গাতে থাকে? আমাদের দেহের কোন দিকে? ডান সাইডে না বাম সাইডে? ডান সাইডে থাকে, তাই না? আচ্ছা, এরপর কোনটা আসছে? অগ্নাশয়। একদম পাতার মতো দেখতে একটা জিনিস, অগ্নাশয়। এটাও মিক্সড গ্ল্যান্ড। কারণ কি মিক্সড গ্ল্যান্ড কাকে বলে? যে একই সাথে এনজাইম এবং একই সাথে হরমোন তৈরি করে, তাকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড। আমরা অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস পাই, দেখো আমি তোমাকে সহজ ভাষায় বোঝাই। অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস আমরা পাচ্ছি, অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস আমরা পাচ্ছি, সেটা আমরা নালীর মাধ্যমে পাচ্ছি। কিসের মাধ্যমে পাচ্ছি? নালীর মাধ্যমে পাচ্ছি। সেই কারণে এটা হচ্ছে এনজাইম। তুমি জানো এনজাইম নালীর মাধ্যমে পরিবাহিত হয়। কিন্তু এই অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স নামক কিছু কিছু দ্বীপপুঞ্জের মতো সেল আছে। এরা কি করে? এরা হরমোন তৈরি করে। এরা কি তৈরি করে? হরমোন তৈরি করে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর মধ্যে আলফা সেল, বিটা সেল, গামা সেল, ডেল্টা সেল থাকে।
যারা গ্লুকাগন, ইনসুলিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, হ্যাঁ, সোমাটোস্ট্যাটিন, এই টাইপের হরমোন তৈরি করে। এবং এই সব হরমোন, তুমি জানো হরমোন কিন্তু রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, নালীর মাধ্যমে না। সে কারণে এরা যারা যেই সব গ্রন্থি হরমোন তৈরি করে তাদেরকে বলা হয় অনাল গ্রন্থি, অর্থাৎ নালী নাই। আর যারা এনজাইম তৈরি করে তাদেরকে বলা হয় সনাল গ্রন্থি। তো আমাদের এই অগ্নাশয় ও একই সাথে অনাল এবং সনাল, কারণ ও অগ্নাশয় রসে এনজাইম ঢালে, আবার ভেতরে ভেতরে হরমোন তৈরি করে। সেখানে ওকে কি বলা হয় বলো? অগ্নাশয়কে আমরা কি বলি তাহলে? মিক্সড গ্ল্যান্ড বলি, মিক্সড গ্ল্যান্ড বলি। ঠিক আছে, ওকে। তারপরে আছে হচ্ছে আমাদের পাকস্থলীতে থাকা গ্যাস্ট্রিক গ্রন্থি এবং অন্ত্রে থাকা আন্ত্রিক গ্রন্থি। তাহলে মোট কয়টা? এখানে যদিও 1 2 3 4 দেখানো, কিন্তু আমরা হিসাব করলে পৌষ্টিক গ্রন্থি কয় ধরনের পাবো? 5 ধরনের পাবো। একটু আগে একদম শুরুতে কিন্তু আমি 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে বলছি। ঠিক আছে, বোঝা হয়ে গেছে? কারো কোনো কনফিউশন আছে? ওকে, এরপর আমরা একটু সামনের দিকে যাই। দেখো এবার দন্ত সংকেত শেখাচ্ছে। তাহলে দন্ত সংকেতটা, এই উপরে যে দন্ত সংকেত, সেটা কিন্তু একজন পরিণত মানুষের। তাহলে পরিণত মানুষ আসলে কোন বয়স থেকে ধরা হয়? মনে রাখবা, যদি 18 বছরের উপরে ধরা হয়, 18 বছরের উপরে, 18 বছরের উপরে যখন থাকবে তখন সেটাকে পরিণত মানুষ ধরা হয়। অর্থাৎ এই দন্ত সংকেতটা 18 বছরের উপরে যে কোনো মানুষের ক্ষেত্রে খাটে। তো আমাদের কয় টাইপের দাঁত থাকে? দেখো, আমাদের দাঁতকে বলা হয় হেটেরোডন্ট। কি বলা হয়? হেটেরোডন্ট। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ হেটেরোডন্ট, তখন তুমি এরকম করে হাসবা, হে 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 হে। কারণ কি? তুমি দেখবা যে তোমার দাঁতের সামনের দিকের দাঁতগুলো সাইজে বড়, কিন্তু হুট করে একটা দাঁত এসে ভ্যাম্পায়ারের মতো বড় হয়ে গেছে। তারপরে দাঁতগুলো অপেক্ষাকৃত মোটামুটি বেশ শক্ত, পেছনের দিকের দাঁতগুলো বেজায় বড়, তাই না? এই যে মাঝখানে যে দাঁতগুলো দেখছো, এটাতে তুমি কি করো? ইনসিশন দাও, তাই না? তাহলে মাঝখানের দাঁতগুলোকে বলা হয় হচ্ছে ইনসিজর টিথ। কি বলা হয়? ইনসিজর টিথ বলা হয়। হ্যাঁ, এই যে দাঁতগুলো, এই দাঁতগুলো তুমি কোথায় দেখেছো মনে করে দেখো তো? কুকুরের দেখছো, কুকুর একটা ক্যানাইন প্রাণী, তাই না? সদন্ত বলে এইগুলো। ভ্যাম্পায়ারের দেখছো, তো এইগুলোকে বলা হয় ক্যানাইন টিথ। এগুলোকে কি বলা হয়? ক্যানাইন টিথ। ঠিক আছে, তারপর একটু মোটামুটি বড় যে সাইজটা দেখো, সবচেয়ে বড়কে বলা হয় মোলার। যেহেতু এইগুলো মোলারের মতো অত বড় না, কিন্তু একেবারে ছোটও না, কিন্তু মোলারের আগে থাকে, তাই এগুলোর নাম হয়ে গেছে প্রিমোলার। তাহলে মোট 4 টাইপের দাঁত আমরা দেখলাম। কয় টাইপের দাঁত? 4 টাইপের দাঁত। একটা হচ্ছে ইনসিজর টিথ, হ্যাঁ, একটাকে বলা হয় ইনসিজর টিথ, যেটাকে আমরা বলছি কর্তন দাঁত। একটাকে বলা হয় ক্যানাইন টিথ, যেটাকে আমরা বলছি ছেদন দাঁত। একটাকে বলছি প্রিমোলার টিথ, যেটাকে বলা হচ্ছে অগ্রপেশন দাঁত। আরেকটা হচ্ছে মোলার টিথ, যেটাকে আমরা পেশন দাঁত বলছি। নামেই পরিচয়। যখন আমরা বলছি ইনসিজর টিথ বা কর্তন দাঁত, এটাতে কাটা হয়। তারপর বলছি ক্যানাইন টিথ বা ছেদন দাঁত, ছিদ্র করা হয়। অগ্রপেশন দাঁত মানে সামনের দিকের অংশ, খাবারগুলোকে পেশন করা হয়। আর পেশন দাঁত মানে পেছনে যদি কোনো খাবার যায় সেটাকে পেশন করা হয়। বোঝা গেছে না বিষয়টা? তো এখন আমার যেটা মনে রাখতে হবে যে বাবা, আমরা যখন মানুষ জন্মাই ছোট অবস্থায় না, আমাদের এই প্রিমোলার দাঁত থাকে না। একটা দুধের বাচ্চা যে কেবলমাত্র মায়ের দুধ খাচ্ছে, তার দাঁত উঠছে, এখনো দাঁত পড়ে নাই, দাঁত পড়ে যাওয়ার আগ পর্যন্ত তার শুধু মোলার দাঁত থাকে, কিন্তু প্রিমোলার দাঁত থাকে না। প্রিমোলার দাঁত শুধুমাত্র কাদের থাকে? দাঁত পড়ে যাওয়ার পর নতুন দাঁত উঠছে এমন মানুষের প্রিমোলার দাঁত থাকে। তো এইটাকেই দন্ত সংকেতে আমরা এইভাবে সাজাই পরপর, যে ইনসিজার, ক্যানাইন, একটা হচ্ছে প্রিমোলার আর একটা হচ্ছে মোলার। অ্যাডাল্ট মানুষের যখন হিসাব করা হয় তখন দেখা যায় দাঁতকে এভাবে ভাগ করা হয়েছে। কিভাবে ভাগ করা হয়েছে? যে এই যদি উপরের পাটির দাঁত হয়, এই যদি নিচের পাটির দাঁত হয়, আমি দন্ত সংকেত হিসাব করব হাফ। কতটুকুর হাফ দেখো? এইটুকু, জাস্ট এইটুকু হিসাব করব। ঠিক আছে, তো এখন এইটুকুর মধ্যে কি কি থাকবে? এইটুকুর মধ্যে থাকবে আই, সি, পি, এম। কয়টা আই থাকবে? দেখো, দুইটা ইনসিজর। তাহলে এইখানে একটা ইনসিজর, এইখানে একটা ইনসিজর। ঠিক আছে, দুইটা ইনসিজর। ক্যানাইন থাকবে একটা, তাহলে এই গেল একটা ক্যানাইন, এই গেল একটা ক্যানাইন। এইবার প্রিমোলার থাকবে দুইটা, তাহলে এই গেল একটা প্রিমোলার, এই গেল একটা প্রিমোলার। মোলার থাকবে তিনটা, এই একটা মোলার, এই একটা মোলার, এই একটা মোলার। ঠিক আছে, তাহলে তুমি দেখো জাস্ট যে কোনো একটা পার্টির উপর বা নিচের পার্টির হাফ হিসাব করলাম এই সংকেত দিয়ে। তাহলে উপরের পার্টিতে মোট কয়টা দাঁত আছে হিসাব করব কিভাবে? ওইটাকে 2 দিয়ে গুণ দেবো। তাহলে উপরের পার্টির সমস্ত দাঁত আমার হয়ে গেল। কিন্তু আমি তো নিচের পার্টি এখনো হিসাব করি নাই। নিচের পার্টিতেও কিন্তু আমার কি আছে? আই, সি, পি, এম। এবং নিচের পার্টির অর্ধেক হইলো, বাকি অর্ধেক করার জন্য সেটাকেও 2 দিয়ে গুণ করতে হবে।
তাহলে উপরের পাটিতে কয়টা দাঁত পাওয়া গেল হিসাব করে দেখো তো, 2 1 2 3, তার মানে মোট 8। 8 দুগুণে উপরের পাটিতে পাওয়া গেল 16, নিচের পাটিতে কয়টা পাওয়া গেল 16। 16 ভাগ 16 না, উপরের পাটির এবং নিচের পাটির দাঁত যখন যোগ করব মোট দাঁত সংখ্যা কত হলো 32। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত সংখ্যা হচ্ছে 32। পূর্ণবয়স্ক মানুষের দাঁত সংখ্যা হচ্ছে 32। এরপর যখন আমরা একজন একটা দুধের দাঁত দেখব, দুধ দাঁত কাকে বলে, অর্থাৎ বাচ্চার যার দাঁত এখনো পড়ে নাই তার দাঁত যখন দেখব, তখন দেখব যে আইসিপিএম এর, আমি তো জানি প্রিমোলার দাঁত নাই, আমি আগেই জানি ওর প্রিমোলার দাঁত নাই। সো এই জায়গাতে 2 1 একদম অ্যাডাল্টের মতো, কিন্তু মনে রাখবা আমাদের এই মোলার দাঁতগুলোকে সর্বশেষ M3 যেটা, অর্থাৎ 3 নাম্বার মোলার, মনে রাখবা কি 3 নাম্বার মোলার, 3 নম্বর মোলার দাঁত যেটা, এটার একটা বিশেষ নাম আছে, এটার নাম কি বলো, উইজডম টিথ। এটাকে কি বলা হয়, উইজডম টিথ। উইজডম টিথকে বাংলায় আমরা কি বলতে পারি, আক্কেল দাঁত। কি বলি আমরা এটাকে, তাহলে থার্ড যে মোলার ওটাকে আমরা কি বলছিলাম বলো, উইজডম টিথ বলছিলাম, তাই না? এবং মানবদেহে কয়টা উইজডম টিথ থাকে দেখো, প্রতি হাফে একটা। তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, উপরের দাঁতের উপরের পাটিতে দুইটা পাইলাম, নিচে এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে মানুষের মোট 4টা আক্কেল দাঁত থাকে। মানুষের মোট কয়টা আক্কেল দাঁত থাকে বলো, 4টা আক্কেল দাঁত থাকে। বুঝতেই পারতেছো? এগুলো থেকে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন আসে। যেমন ধরো বললো মানুষের মোট ইনসিজর টিথ কয়টা থাকে, তখন তুমি কি হিসাব করবে, আচ্ছা উপরে এই পাশে দুইটা, এই পাশে দুইটা, 4টা, নিচেও 4টা, 4টার 8টা আমার ইনসিজর দাঁত আছে। এবার তোমাকে জিজ্ঞাসা করলো মানুষের মোট ক্যানাইন দাঁত কয়টা থাকে, তুমি বললা এইখানে একটা, এইখানে একটা, উপরে দুইটা, নিচে দুইটা, মোট 4টা ক্যানাইন দাঁত থাকে। জিজ্ঞাসা করলো মানুষের প্রিমোলার দাঁত কয়টা থাকে, তুমি বললা আমার ইনসিজরও মোট 8টা, পূর্ণবয়স্ক মানুষের প্রিমোলারও 8টা। তোমাকে জিজ্ঞাসা করলো মানবদেহে মোলার কয়টা থাকে, তুমি বলবা এখানে 3টা, এইখানে 3টা, 6টা, 6 6 12টা মোট মোলার দাঁত। তারপর জিজ্ঞাসা করলো উইজডম টিথ কয়টা, তখন বললা এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, 4টা ক্যানাইনের মতো, তাই না? তাহলে এই প্রত্যেকটা দাঁতের আলাদা আলাদা হিসাব তোমাকে একটুখানি জানতে হবে, পরীক্ষায় মাঝে মাঝে এই জিনিসগুলো আসে। আচ্ছা আমি একটুখানি চেক করে দেখি আর একবার, কোন একটা কারণে আমার এই জিনিসটা আসছে না। ঠিক আছে, সো যেখানে আমরা পড়ছিলাম সেখানে আমরা একটু ফেরত আসি, যে আমরা পড়ছিলাম যে 3 নাম্বার যে মোলার দাঁত, 3 নাম্বার মোলার দাঁতকে বলা হয় হচ্ছে উইজডম টিথ, বা যেটাকে আমরা আক্কেল দাঁত বলে থাকি। আক্কেল দাঁত। এবং মানুষের তাহলে মোট আক্কেল দাঁত কয়টা, আমার সেই হিসেবে দেখা যাচ্ছে মোট আক্কেল দাঁত কিন্তু 4টি। মোট আক্কেল দাঁত কয়টা বলো, 4টা। এবং পরীক্ষায় প্রশ্ন আসে এভাবে যে মানুষের মোট কোনটা কত, তুমি তুমি দেখো মানুষের মোট, হ্যাঁ, ইনসিজার কয়টা, সামনের পাটিতে এদিকে দুইটা, এদিকে দুইটা, 4টা। তাহলে উপরের পাটিতে 4টা, নিচের পাটিতে 4টা, তাহলে ইনসিজার কিন্তু মোট কত বলো, 8টা, তাই না? তারপর হচ্ছে আমি যদি ক্যানাইন বলি, ক্যানাইন কয়টা বলো তো, উপরে দুইটা, নিচে দুইটা, তাহলে 4টা ক্যানাইন, 4টা। তারপর যদি প্রিমোলারের কথা বলি, তাহলে প্রিমোলারও কিন্তু ইনসিজারের মতো দুইটা দুইটা করে বলে 8টা। আর যদি মোলারের কথা বলো একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, উপরে এদিকে 3টা, এদিকে 3টা, 6টা, 6 6 12টা। তাহলে এই সব মিলে হচ্ছে আমার কয়টা বলো, 32টা। হ্যাঁ, এই কোশ্চেন বিভিন্ন ভাবে আসে, মোট মোলার, মোট ইনসিজার, মোট প্রিমোলার, এভাবে আবার আসতে পারে। উপরের পাটিতে বা উপরের অংশে মোট কয়টা ইনসিজার আছে, তখন তুমি এই সংখ্যাকে ভাগ করে দিবা 2 দিয়ে। উপরের পাটিতে কয়টা ক্যানাইন আছে, তখন এভাবে ভাগ করে দিবা, তাই না? আচ্ছা, আর শিশুদের ক্ষেত্রে কি থাকে সেটাও আমরা বলেছিলাম, সেটা হচ্ছে কি প্রিমোলার 0 থাকে, 2 1 2, এখানে মোলার থাকে 2টা, ওদের যেহেতু উইজডম টিথ নাই, বা বাচ্চাদের তো আক্কেল থাকবে না স্বাভাবিক, সো ওদের 2টা। সো দেখা যায় উপরের পাটির অর্ধাংশে এই কয়টা, সেটাকে 2 দিয়ে গুণ করলে উপরের পাটিতে যে মোট কয়টা দাঁত সব চলে আসছে। ঠিক তেমনি নিচের পাটিতেও আমরা দেখি যে 2টা ইনসিসর, একটা ক্যানাইন, কোনো প্রিমোলার নাই এবং 2টা মোলার। তো যদি 2 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে হচ্ছে 2 আর 1 এ 3 4 5, তাহলে উপরে 10টা, নিচে 10টা। মোট শিশুদের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টা। মোট দুধ দাঁতের সংখ্যা কত বলো তাহলে, 20টা দুধ দাঁত আমরা দেখতে পারি। ঠিক আছে? মোট কয়টা দুধ দাঁত দেখছি তাহলে আমরা, 20টা দুধ দাঁত দেখতে পাচ্ছি। ঠিক আছে? ওকে, ব্যাস। তাহলে এই হচ্ছে আমাদের দাঁতের হিসাব। আমরা যদি একটুখানি এই জায়গাতে দেখি দাঁতের হিসাবটায়, দেখো এখানে কিন্তু দাঁতের বিষয় আছে যে ৫ থেকে ৬ বছরের শিশুর যে দুধ দাঁত সেটা ২০ টা। এবং কেন ৫ থেকে ৬? কারণ ৬ এর পর থেকেই মোটামুটি দাঁত নড়া শুরু হয়। এবং একটা পর্যায়ে দেখা যায় যে সব দাঁত উঠতে, উঠতে আবার কিছু দাঁত পড়াও শুরু হয়ে যায়। তাই না? আচ্ছা, গেল। এবার আমরা সরাসরি কোয়েশ্চেন এ চলে যাব। দেখো আমাদের একটা একটা করে এমসিকিউ সলভ করব আমরা। এমসিকিউ গুলো একটু দেখার চেষ্টা করব এবং এগুলো সবই অ্যাকচুয়ালি বিগত বছরগুলোতে আসা এমসিকিউ। সো প্রত্যেকটা জিনিস ইম্পোর্টেন্ট। যেমন একটা প্রশ্ন করছে যে ক্ষুদ্রান্তের অংশগুলোর নাম কি? সো আমরা জানি যে স্মল ইন্টেস্টাইন যেটা, হ্যাঁ? স্মল ইন্টেস্টাইন একটু আগে আমরা পড়ছি এবং প্রত্যেকটার
শুধু নাম পড়ি নাই, কোনটার সাইজ কত সেটাও পড়া হয়েছে। তো বাকিগুলো অপশনগুলো আমরা একটু বিশ্লেষণ করব। যেমন এখানে একটা অপশন বলছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস। এটা বলো তো এগুলো কি? ম্যালিয়াস ইনকাস স্টেপিস এগুলো হচ্ছে মধ্যকর্ণের অস্থি। এগুলো কি বলো? মধ্যকর্ণের অস্থি এবং খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি। এর মধ্যে একটা অস্থি আছে যেটা মানবদেহের ক্ষুদ্রতম অস্থি বা ক্ষুদ্রতম হাড়। সেটা কোনটা বলো তো? স্টেপিস। স্টেপিস হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম হাড়। স্টেপিস কি বলো? মানবদেহের ক্ষুদ্রতম অস্থি। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে আমাদের স্টেপিস। ওকে, তারপর যদি আমরা দেখি সিকাম কোলন মলাশয়, আমরা জানি সিকাম কোলন মলাশয় সবই কোনটা বলতো? লার্জ ইন্টেস্টাইনের পার্ট। কোনটার পার্ট বলো? লার্জ ইন্টেস্টাইনের পার্ট। আর ক্ষুদ্রান্তের পার্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডিওডেনাম, একটা হচ্ছে জেজুনাম, আর একটা হচ্ছে আইলিয়াম। এবং এই আইলিয়ামের বানান কিন্তু দেখো আই এল ই ইউ এম। আইলিয়ামের দুইটা বানান আছে, আই এল আই ইউ এম, আই এল ই ইউ এম। যখন তুমি ক্ষুদ্রান্তের আইলিয়ামের কথা বলবা বা ইলিয়ামের কথা বলবা তখন আই এল ই দিয়ে বানানটা হবে। আর আই এল আই বললে আমাদের পিউবিসির একটা বোনস আছে, ওই ওই ইলিয়ামটা হচ্ছে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে প্রথমটা এটা কিন্তু সিইউতে বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 22-23 আসা কোশ্চেন। তারপর পরে কোশ্চেনটা দেখো, মানব দেহের বৃহদন্ত্রের অংশ কোনটা বা লার্জ ইন্টেস্টাইনের অংশ কোনটা? আমরা একটু আগে দেখলাম সিকাম কোলন মলাশয়। সো সিকাম যে পার্টটা একদম ক্ষুদ্রতম পার্ট অ্যাকচুয়ালি বৃহদন্ত্রের, সেই সিকাম যার সাথে অ্যাপেন্ডিক্স থাকে এটাই হচ্ছে আমাদের বৃহদন্ত্রের অংশ। আর বাকি তিনটা কিসের অংশ বলো তো? বাকি তিনটা কিসের অংশ? ক্ষুদ্রান্ত্রের অংশ। কিসের অংশ বলো? ক্ষুদ্রান্ত্রের অংশ। ক্ষুদ্রান্ত বানানটা তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো কি পাও? ক্ষুদ্র প্লাস অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, তাই না? আচ্ছা ঠিক আছে, এরপর একটু সামনে যাই। ক্ষুদ্রান্তের অংশ নয়, এই জন্য প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হয়। নয় বলছে না অংশ বলছে? ধরো বললো তুমি পড়ছো ক্ষুদ্রান্তের অংশ, এইটুকু পড়েই তোমার ধৈর্য শেষ। তুমি সাথে সাথে প্রথম অপশনে গিয়ে দেখো ডিওডেনাম, তুমি তো জানো ক্ষুদ্রান্তের অংশ ডিওডেনাম, তুমি দাগাই দিয়ে আসছো। অথচ খেয়াল করতেছো না যে শেষে নয় আছে। সো ডিওডেনাম জেজুনাম ইলিয়ামের পর ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা? এই যে সেই একই জিনিস সিকাম। দেখো এইটাও কিন্তু জেইউ ডি ইউনিটে আসছে, ডিইউ তে আসছে। হ্যাঁ, সো এই কোশ্চেন গুলো আসে বারবার। মানবদেহের পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটা? প্রশ্ন কি বলো? মানবদেহের পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ। তো এখানে দেখো অনেকগুলো আছে, যেমন গলবিল। আমরা জানি গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার, নেভার দ্য লংগেস্ট পার্ট। অন্ননালীর অংশ হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে এটাও দীর্ঘ না। বৃহদন্ত্র আমরা জানি কতটুকু বলতো? 1.5 মিটার। বৃহদন্ত্র কত বলো? 1.5 মিটার। আর ক্ষুদ্রান্ত আমরা জানি 6 থেকে 7 মিটার। তাহলে তুমি আমাকে বলো সব থেকে বড় কোনটা? অবশ্যই নিঃসন্দেহে ক্ষুদ্রান্ত। অবশ্যই সব থেকে বড় কোনটা বলো? ক্ষুদ্রান্ত। কোথায় আসছে এটা? জেইউডি ইউনিটে আসছে, তাই না? তো এই টাইপের কোশ্চেন আসে কিন্তু, এটা যে অসম্ভব কিছু এই টাইপের কোশ্চেন আসবে না এরকম কোনো ব্যাপার না, এগুলো খুব কমনলি আসে। আচ্ছা, তারপর দেখি আর কি কোশ্চেন আছে। তারপর দেখো আমাদের মানবদেহের বৃহদন্ত্রের অংশ নয় কোনটা? মানবদেহের বৃহদন্ত্রের অংশ নয়, প্রশ্নগুলো খুব সাবধানে পড়বা। তো দেখো তুমি দেখবা যে যখন আমরা পুষ্টিক নালী পড়ছি, পায়ুকে আমরা আলাদা পড়ছি, মলাশয়ের পরে পরে পায়ু পড়ছি, সুতরাং পায়ু কিন্তু বৃহদন্ত্রের অংশ না। বৃহদন্ত্রের পরে পায়ু আসে। আমরা দেখছি যে সিকাম দিয়ে অ্যাকচুয়ালি আমার বৃহদন্ত্র শুরু হয়, সুতরাং সিকামও বৃহদন্ত্রের অংশ, কোলনও বৃহদন্ত্রের অংশ। হ্যাঁ, মলাশয়ও বৃহদন্ত্রের অংশ। সুতরাং আমি এই জায়গাতে ক্রস দিলাম, বাট বুঝাইলাম এইটা যে এই তিনটাই অ্যাকচুয়ালি আমার বৃহদন্ত্রের অংশ, কিন্তু পায়ু যেটা সেটা বৃহদন্ত্রের অংশ নয়। সুতরাং পায়ুটাই হচ্ছে উত্তর। ঠিক আছে? আচ্ছা। তারপর কি আসে? কোনটি মানুষের পাকস্থলীর অংশ নয়? কোনটি মানুষের পাকস্থলীর অংশ নয়? তুমি যদি পাকস্থলীর অংশ দেখো, তাহলে দেখো এই জায়গা থেকে এইভাবে আমার আসলো হচ্ছে অন্ননালী। অন্ননালী আসার পর এই গেল হচ্ছে বড় বাগ, এই গেল হচ্ছে ছোট বাগ। হ্যাঁ? এখানে কি থাকে দেখো, আমি যদি পাকস্থলীকে পারফেক্টলি আঁকাই এরকম। হ্যাঁ? এই যে একটা পার্ট, এই পার্টকে বলা হয় হচ্ছে ফান্ডাস। কি বলা হয় বলো? ফান্ডাস। তো পাকস্থলীর ক্ষেত্রেই যে ফান্ডাস থাকে ব্যাপারটা তা না। তুমি যদি মেয়েদের যে জরায়ু বা ইউটেরাস দেখো, ইউটেরাসেও এরকম একটা গম্বুজাকৃতির অংশ আছে যেটাকে বলা হয় ফান্ডাস। আমাদের দেহের যেখানেই এরকম গম্বুজাকৃতির উঁচু অংশ থাকে সেটাকে ফান্ডাস বলা হয়। কি বলা হয় বলো? ফান্ডাস। তো এই পাকস্থলীর ক্ষেত্রেও এই জায়গাতে ফান্ডাস হচ্ছে গম্বুজাকৃতির অংশ বা উঁচু অংশ। এবং ফান্ডাসের হচ্ছে একটা ইম্পর্টেন্স যদি আমি তোমাকে বলি, যদি তোমার এক্স-রে করা হয় তখন এই জায়গাতে গ্যাস দেখা যায়। এই জায়গাতে কি দেখা যায় বলো? গ্যাস দেখা যায়। যেহেতু ফান্ডাসে গ্যাস থাকে তাই এটাকে বলা হয় ফান্ডিক গ্যাস। কি বলে এটাকে? ফান্ডিক গ্যাস। অর্থাৎ ফান্ডাসে জমে থাকা গ্যাসকে বলা হয় ফান্ডিক গ্যাস। তো এই যে এটা বড় কার্ভেচার, কার্ভেচার মানে বাঁক। তো তুমি বলো এইটা বড় বাঁক না এইটা বড় বাঁক? এইটা বড় বাঁক। সো এটাকে তুমি বলবা হচ্ছে হ্যাঁ গ্রেটার কার্ভেচার, জিসি। এটাকে তুমি বলবা লেসার কার্ভেচার বা এলসি। ঠিক আছে? আচ্ছা।
এরপর তুমি যদি এই জায়গাতে দেখো, এই যে পার্টটা, এইখানে একটা স্ফিংক্টার থাকে, এটাকে বলা হয় হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার। এই রিজিয়নটাকে বলা হয় কার্ডিয়াক রিজিয়ন। এই রিজিয়নটাকে বলা হয় পাইলোরিক রিজিয়ন। এই জায়গায় যে স্ফিংক্টার থাকে এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংক্টার। তাহলে আমি ক্ষুদ্রান্তের অংশগুলো কিন্তু সব পড়ে ফেলছি। কার্ডিয়াক রিজিয়ন, ফান্ডাস, তারপর এটা হচ্ছে ক্ষুদ্রান্তের বডি, পাইলোরিক পার্ট পড়ে ফেলছি। তাহলে এখানে তুমি দেখো ফান্ডাস অবশ্যই পাকস্থলীর অংশ, চাইছে নয়। কার্ডিয়া অবশ্যই পাকস্থলীর অংশ, পাইলোরাস অবশ্যই পাকস্থলীর অংশ, ডিউডিনাম কি পাকস্থলীর অংশ? না। এই পাইলোরিক স্ফিংক্টারের পর ইউ আকৃতির যে পার্টটা থাকে ক্ষুদ্রান্তের অংশ, সেটাকে বলা হয় ডিওডেনাম। সুতরাং ক্ষুদ্রান্তের শুরু ডিওডেনাম, পাকস্থলীর অংশ এটা নয়। ওকে, খুব ভালো কথা। পরের কোশ্চেনটা আমরা একটুখানি দেখি। পরের কোশ্চেনে বলতেছে মানুষের ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা? দেখছো? তাহলে অংশ নিয়ে কি পরিমাণ হিউজ কোশ্চেন আসছে জাস্ট একবার ভাবো। অংশগুলো তাহলে তোমার কতটা নখদর্পণে থাকতে হবে এবং কোশ্চেন গুলো কতটা সাবধানে পড়তে হবে যে নয় নাকি হ্যাঁ, হ্যাঁ নাকি না। তাহলে ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা? দেখো, একটা হচ্ছে আমরা জানি ক্ষুদ্রান্তের একটা অংশ ডিওডেনাম, জেজোনাম আর ইলিয়াম, এই তিনটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। কিন্তু সিকাম, কোলন, মলাশয়, এই যে কোলন, এটা কিসের অংশ বলো? বৃহদন্ত্রের অংশ। সুতরাং ওইটাই হচ্ছে আমার ক্ষুদ্রান্তের অংশ নয়। সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা যারা আছো তোমরা চুপ করে বসে না থেকে সবাই একটু উত্তর দাও। একটুখানি উত্তর দেওয়ার চেষ্টা করো। জাস্ট না দেখে উত্তরগুলো একটু দেখো। উত্তরগুলো একটু দাও। এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে আমরা কিছু জিনিসপত্র পড়বো যে আমাদের কি, কি গ্রন্থি আছে। যেমন এই যে ১ম এই বলছে মানবদেহের পরিপাক গ্রন্থি ৫ প্রকার। এই জিনিস অলরেডি আমরা পড়ে ফেলছি। এবং আমরা পড়ছি যে যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি এবং বলা হয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ এইটাকে বলা হয় মানবদেহের রাসায়নিক কারখানা। হ্যাঁ? মানবদেহের জৈব রসায়নগার বলা হয়। এটাকে কি বলা হয়? মানবদেহের জৈব রসায়নগার বলা হয়। ঠিক আছে? এটার আরো কিছু নাম আছে যেমন মৃত কোষের কবরস্থান। কারণ অনেক সেল আরবিসি, ডব্লিউবিসি এগুলো অনেক প্লীহা এবং লিভারে কিন্তু ধ্বংস হয় এবং এটাকে আরেকটা নাম দেওয়া হয় সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়। নামগুলো দেখো কত অদ্ভুত, কিন্তু প্রত্যেকটা নাম আমার পড়া লাগবে। সবথেকে ইম্পর্টেন্ট এটা যে দেহের জৈব রসায়নগার বলা হয় বা মৃত কোষের কবরস্থান বলা হয়, কারণ অনেক সেল এই জায়গাতে এসে ধ্বংস হয়। এটাকে বলা হয় জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়। ঠিক আছে? একটা যদি যকৃতকে ভাগ করা হয় মূলত ২ টা লোব থাকে, রাইট লোব এবং লেফট লোব। কিন্তু এটাকে যদি আরো ভাগ করা হয় মোট ৪ টা খন্ডে, ৪ টা অসম্পূর্ণ খন্ডে ভাগ করা যায়। কয়টা অসম্পূর্ণ খন্ড বলো? ৪ টা অসম্পূর্ণ খন্ড। ডান খন্ড, বাম খন্ড, কোয়াড্রেট এবং কডেট। কি, কি বললাম? রাইট, লেফট, কোয়াড্রেট এবং কডেট। মোট ৪ টা অসম্পূর্ণ বা ইনকমপ্লিট লোবে ভাগ করা যায়। এর মধ্যে ডান খন্ডটা সবচেয়ে বড়। এর মধ্যে ডান খন্ডটা সবচেয়ে বড় এবং এই ডান খন্ডের নিচে মনে রাখবা, এই যে ডান খন্ড সবচেয়ে বড়, এই ডান খন্ডের নিচে অ্যাকচুয়ালি আমাদের পিত্তথলি থাকে। ডান খন্ডের নিচে আমাদের কি থাকে বলো? পিত্তথলি থাকে। পরীক্ষায় এইটাও একবার কোশ্চেন আসছিল যে পিত্তথলি আমার যকৃতের কোন খন্ডের নিচে থাকে? ডান খন্ডের নিচে থাকে। ঠিক আছে? ওকে। এবং দেখো এই পুরো যকৃৎ একটা বিশেষ আবরণ দিয়ে আবৃত থাকে যেটার নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল। এটাকে কি বলা হয় বলো? গ্লিসনস ক্যাপসুল বলা হয় এটাকে। ঠিক আছে? আচ্ছা, ব্যাস। এরপর আরেকটু সামনের দিকে যাই। আমরা কিছু, কিছু প্রসেস পড়বো যেমন এই যে শর্করা বিপাকে তুমি জানো একটা প্রসেসের নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। দেখো প্রসেস গুলোর নাম আমরা একটুখানি পড়ি। একটা নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, একটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, একটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস, একটাকে বলা হয় লাইপোজেনেসিস। তো ১ম এ হচ্ছে গ্লাইকোজেনেসিস। দেখো আমি এই জিনিসটা একটুখানি তোমাকে বোঝাই। সেটা হচ্ছে যে আমাদের গ্লুকোজ এই জিনিসটা ২ ভাবে থাকতে পারে। ধরো গ্লুকোজ ২ জায়গাতে থাকতে পারে। এইটা মনে করো একটা সেল, এটা মনে করো একটা সেল। আর এইটা মনে করো হচ্ছে একটা ব্লাড ভেসেল। এটাকে মনে করো কি একটা ব্লাড ভেসেল। তো যখন একটা ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগার মাপা হয়, তুমি আমাকে বলো তো এই ব্লাড সুগারটা অ্যাকচুয়ালি কিভাবে মাপা হয়? তুমি দেখছো না ফার্মেসিতে গিয়ে তার এই যে হাতের আঙুল থেকে ছোট একটা ছিদ্র করা হয়। ছিদ্র করে ওখান থেকে ১ ফোঁটা রক্ত নিয়ে একটা স্যাম্পলের উপর ইলেকট্রোড স্যাম্পলের উপর রাখা হয় যন্ত্রে, পয়েন্ট কত সুগার এটা হিসাব করা হয়। দেখছো তো এই জিনিসটা? সো এই যে সুগার জিনিসটা, হ্যাঁ? এই সুগার জিনিসটা আমার সেলের মধ্যে থাকতে পারে অথবা ব্লাডে থাকতে পারে। কোথায় থাকতে পারে বলো? সেলে থাকতে পারে বা ব্লাডে থাকতে পারে। এখন মনে রাখবা যে সেলে সুগার থাকলে ভালো। সেলে সুগার বা গ্লুকোজ থাকলে ভালো। কেন ভালো? সেল সেটাকে ইউজ করতে পারবে। আমাদের দেহের সবথেকে বড় একটা কাজই হচ্ছে সুগারকে ব্লাড থেকে সেলে পৌঁছায় দেওয়া। যখনই সে সেই কাজ করতে ব্যর্থ হবে এবং ব্লাডেই সেই সুগার রয়ে যাবে বা ব্লাডেই গ্লুকোজের পরিমাণ রয়ে যাবে, তখনই আমরা বলবো ওর ব্লাডে গ্লুকোজ বা সুগারের পরিমাণ বেশি, ও ডায়াবেটিক হইতে পারে। তোমার কাছে জিনিসটা মেক সেন্স করতেছে? করতেছে। তো এখন এই যে আমি ব্লাডের সুগারকে সেলের মধ্যে ঢুকাবো, এই কাজ করতে যে হেল্প করে তার নামই ইনসুলিন। ব্লাডের সুগারকে আমি যে সেলের মধ্যে ঢুকাবো এই কাজ করতে যে হেল্প করতেছে সেই হচ্ছে ইনসুলিন।
এবং সেই জন্যই তুমি দেখবা যে যেখানেই তুমি দেখবা ব্লাডে, আমি মনে রাখো পুরো জিনিসটা এরকম যে ব্লাডে যখন গ্লুকোজের পরিমাণ কমে, যে কোনো প্রক্রিয়া যেখানে তুমি দেখতেছো ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমছে, তুমি নিঃসন্দেহে জানো যে ওই জায়গাতে ইনসুলিন কম, মানে গ্লুকোজ কমাইতে হেল্প করবে হচ্ছে ইনসুলিন। ঠিক আছে? কি বললাম? যে ব্লাডে যখনই গ্লুকোজ কমবে, সেই গ্লুকোজ কমানোর দায়িত্ব নেবে কে বলো? ইনসুলিন। তাহলে একটু আগে যে আমি পড়লাম যে গ্লাইকোজেনেসিস, আমি এখানে কি করি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করি। আচ্ছা তুমি আমাকে বলো, গ্লুকোজকে যখন গ্লাইকোজেন বানাই ফেলবা, ওখানে যে গ্লুকোজ ছিল সেটার পরিমাণ কমবে না বাড়বে? আরে গ্লুকোজ ছিল, গ্লাইকোজেন বানাই ফেলছো, গ্লুকোজ তো কমে যাচ্ছে। আর গ্লুকোজ কমাইতে, রক্তে গ্লুকোজ কমাইতে কে হেল্প করে? ইনসুলিন। তাহলে একটু পর আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝবো। কোন প্রসেসে যখনই দেখবা গ্লুকোজ কমছে, এবং এই গ্লুকোজটা কোথায় কমছে? সেলের মধ্যে না, কিন্তু ব্লাডের মধ্যে যখন গ্লুকোজ কমছে, সেটা কমাচ্ছে হচ্ছে ইনসুলিন। আর যখনই দেখবা তুমি কোনো একটা প্রসেসে গ্লুকোজের পরিমাণ বাড়ছে, কি বলবা? কোন একটা প্রসেসে তুমি দেখবা ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়ছে, তুমি চোখ বন্ধ করে বলতে পারো ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়াচ্ছে যে, সে হচ্ছে গ্লুকাগন। সে হচ্ছে কি বলো? গ্লুকাগন। তাহলে কি বললাম বলো? বললাম ব্লাডে গ্লুকোজ কমাই হচ্ছে ইনসুলিন, আর গ্লুকোজ বাড়াই হচ্ছে গ্লুকাগন। এই জিনিসটা যদি তুমি বুঝে যাও, তাহলে সামনের যতগুলো প্রসেস আমি বলবো বোঝা খুবই ইজি। যেমন, হ্যাঁ, যেমন হচ্ছে আমি এখানে একটা জিনিস বলতে পারি, যেমন এখানে এই যে আছে গ্লাইকোজেনোলাইসিস, এটা দিয়ে শুরু করবো আজকে, ঠিক আছে? সো এটা কিরকম, যে আমাদের দেহের দুই জায়গাতে, একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে মাসল, লিভার এবং মাসল, এই দুই জায়গাতে গ্লাইকোজেন থাকে। এই দুই জায়গাতে কি থাকে বলো? গ্লাইকোজেন থাকে। গ্লাইকোজেন সঞ্চয় থাকে। আমরা যে অতিরিক্ত গ্লুকোজ খাই, সেটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়, সেটাও আমরা পড়বো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটা কি, তার মাধ্যমে গ্লাইকোজেন ওখানে সঞ্চয় থাকে। এখন ধরো তুমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এ গেলা, বা রোজার মাসে তুমি অনেকক্ষণ গ্লুকোজ খাও নাই, বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাও নাই যে গ্লুকোজে পরিণত হবে, তখন তোমার দেহ কি করা শুরু করবে জানো? তোমার দেহ লিটারালি প্রথমেই খবর দেবে এই লিভারকে, যে লিভার, তোমার দেহের মধ্যে কি গ্লাইকোজেন সঞ্চয় আছে? তখন লিভার বলবে হ্যাঁ, কেন? বলবে যে দেখো, রক্তে আমি টেস্ট করে দেখলাম তোমার দেহের রক্তে না গ্লুকোজের পরিমাণ কম, তোমার দেহের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াইতে হবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াইতে হবে। তখন লিভার বলবে তাহলে কি করতে পারি? তখন বলবো, তখন দেহ তো, বা ব্রেইন লিভারকে বলবে দেখো লিভার, তুমি গ্লাইকোজেনকে নিয়ে আসো। তুমি কাকে নিয়ে আসো বলো? গ্লাইকোজেনকে নিয়ে আসো। গ্লাইকোজেনকে তুমি ভেঙে ফেলো। তখন লিভার বলবে যে আমি গ্লাইকোজেনকে ভাঙবো কিভাবে? তখন বলছে কোনো সমস্যা নাই, গ্লাইকোজেনকে লাইসিস করো। গ্লাইকোজেনকে কি করো? লাইসিস করো। এই লাইসিস করা মানে কি? ভেঙে ফেলা না? এই লাইসিস মানে কি? ভেঙে ফেলা না? লাইসিস মানে কি? ভেঙে ফেলা। সো বলবে গ্লাইকোজেনকে লাইসিস করো। তখন বলবো, তখন লিভার বলবে আচ্ছা এই প্রসেসটার নাম কি দেওয়া যায়? তখন ব্রেইন বলবে নাম যেহেতু গ্লাইকোজেন, গ্লাইকোজেনকেই যেহেতু লাইসিস করতেছো, নাম দাও গ্লাইকোজেন ও লাইসিস। কি নাম দিলাম? গ্লাইকোজেনোলাইসিস। সুতরাং নামটা যখন তুমি খেয়াল করবা, তখন এটা খেয়াল করবা গ্লাইকোজেন শব্দটা পুরো আছে, তারপর লাইসিস শব্দটা যুক্ত করছে, তার মানে গ্লাইকোজেনকে লাইসিস করতেছে। তো আমি একটু আগে পড়লাম গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, তাহলে গ্লাইকোজেনকে যখন আমি লাইসিস করব, কি পাবো? আবার গ্লুকোজ পাবো। এই গ্লুকোজ যে আমি পাইলাম, এই গ্লুকোজ কোথায় যাবে বলতো? এই গ্লুকোজ কোথায় যাবে? লিভার থেকে গ্লাইকোজেন ভেঙে এই গ্লুকোজ রক্তে যাবে। এখন একটু আগে আমি তোমাকে শেখাইছি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় কে? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় কে? গ্লুকাগন। তাহলে তুমি চোখ বুঝে বলবা এই প্রসেস আর কেউ না, নিঃসন্দেহে গ্লুকাগনের কাজ। কার কাজ বলো? গ্লুকাগনের কাজ। এই প্রসেস নিঃসন্দেহে কার কাজ? গ্লুকাগনের কাজ। বুঝা গেছে? ওকে। কিন্তু ধরো এরকম হইছে, তুমি প্রচুর খাইছো, তুমি প্রচুর খাইছো, আজকে কার্বোহাইড্রেট সেই আকারে খাইছো, কিন্তু নড়াচড়া করো নাই, গ্লুকোজ তোমার দেহে কাজে লাগে নাই রেসপিরেশনে, অতিরিক্ত গ্লুকোজ রয়ে গেছে। এখন এই গ্লুকোজ কি করবে? এই গ্লুকোজ তো কিডনি দিয়ে বেরও করতে পারছে না স্বাভাবিকভাবেই, কারণ ওই গ্লুকোজ তো অ্যাকচুয়ালি ওই মেমব্রেন দিয়ে বাইরে বেরো হবে না, তোমার প্রস্রাব দিয়ে বেরো হওয়ার সুযোগ নাই। তাহলে কি করবে? তখন বলতেছে লিভার, তখন বলতেছে এক কাজ করা যাক, যেইটুকু গ্লুকোজ এক্সট্রা রয়ে গেছে সেইটুকুকে গ্লাইকোজেন বানায়ে আমার কাছে কিছু রাখো, আর মাসলের কাছে কিছু দিয়ে যাও। ওই যে লিভার এবং মাসল সেই গ্লাইকোজেন সঞ্চয় করে। তখন দেহ কি করা শুরু করলো? দেহ তখন অতিরিক্ত যে গ্লুকোজ থাকলো, সেই গ্লুকোজকে বললো, হ্যাঁ এটা ঠিক বিপরীত প্রক্রিয়া এটা, সেটাকে বললো ভাই গ্লুকোজ তুমি গ্লাইকোজেন হয়ে যাও। তুমি কি হয়ে যাও বলো? গ্লাইকোজেন হয়ে যাও। ঠিক আছে? তো গ্লুকোজ তখন বলতেছে আমি গ্লাইকোজেন কিভাবে হব? আর প্রসেসটার নামই বা কি দিবা? তখন দেহ বলতেছে কোনো সমস্যা না তো, আমি তো বানাচ্ছি গ্লাইকোজেন। দেহ বলতেছে হ্যাঁ, তো গ্লাইকোজেন
তৈরি করা গ্রিক ভাষায় কি হয় বলতেছে জেনেসিস, তখন বলতেছে তখন এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। কি নাম? গ্লাইকোজেনেসিস। দেখো মজার ব্যাপার, যেহেতু দুই জায়গাতেই জেন আছে, গ্লাইকোজেন আর জেনেসিস, দুইটা জেন কমন করে দিছে, এমন করে নাই গ্লাইকোজেন জেনেসিস, তাহলে তো পুরোটাই লেখা হয়ে গেল। সেই কারণে গ্লাইকোজেনের জেন আর জেনেসিসের জেন দুইটাকে কমন করে নাম দিয়ে দিছে গ্লাইকোজেনেসিস। ঠিক আছে? তাহলে এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করলো, তুমি আমাকে বলো তো রক্তে যে অতিরিক্ত গ্লুকোজ ছিল, গ্লুকোজ কমে গেল না? একটু আগে কি পড়াইছি? গ্লুকোজ কমায় কি? রক্তে গ্লুকোজ কমায় কে? ইনসুলিন। তাহলে তুমি চোখ বুঝে বলতে পারো যেহেতু এখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে, তাহলে গ্লুকোজ আমার কমে যাচ্ছে, সুতরাং এই প্রসেসে আমার কাজ করছে ইনসুলিন। এই প্রসেসে কাজ করছে কে বলো? ইনসুলিন কাজ করছে। ঠিক আছে? দুইটা প্রসেস তো পড়লা, আরো একটা প্রসেস আছে। সেটা কি? সেটা হচ্ছে যে বাবা, তুমি কিটো বাবার নাম শুনছো না? কিটো বাবা, হ্যাঁ, তুমি দেখবা অনেকে কিটো ডায়েট করে। তারা কি করে? কার্বোহাইড্রেট খায় না, শুধু মাছ মাংস খায়, মাংস খায়, আবার দামি দামি খাবার খায়, হ্যাঁ, চিকন হওয়ার উদ্দেশ্যে কিটো ডায়েট। কিটো ডায়েট হচ্ছে যে তুমি তোমার দেহে কোনো কার্বোহাইড্রেট সাপ্লাই দিচ্ছ না, কিন্তু তোমার দেহে বাঁচবার জন্য কার্বোহাইড্রেট লাগবেই। তোমার ব্রেইন বলতেছে না, মাছ মাংস আমি খাবো না, অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড আমি খাবো না, আমার একমাত্র এবং পছন্দের খাবার হচ্ছে গ্লুকোজ। আমি গ্লুকোজ ছাড়া কিচ্ছু খাই না, আমাকে গ্লুকোজ এনে দাও। দেহ পড়ে গেছে বিপদে, তুমি খাচ্ছ না গ্লুকোজ, কি করা যায়? তখন দেহ বলতেছে এক কাজ করা যায়। কি কাজ? সেটা হচ্ছে দেহে তো অশর্করা জাতীয় খাবার তুমি খাচ্ছ। কি খাচ্ছ বলো? অশর্করা জাতীয়। এই অশর্করা জাতীয় খাবারের মধ্যে কি কি পড়ে? এই অশর্করা জাতীয় খাবারের মধ্যে প্রোটিন পড়ে, হ্যাঁ, এই অশর্করা জাতীয় খাবারের মধ্যে হচ্ছে ফ্যাটি অ্যাসিড পড়ে, এই অশর্করা জাতীয় খাবারের মধ্যে চর্বি পড়ে, এই অশর্করা জাতীয় খাবারের মধ্যে কোলেস্টেরল পড়ে, হ্যাঁ, কোলেস্টেরল পড়ে। তো দেহ বলতেছে এক কাজ করা যাক, একটা খুব কঠিন প্রক্রিয়া কিন্তু অশর্করা জাতীয় খাবারকে ভেঙে চুরে আমি এটাকে শর্করায় পরিণত করব। তো বলতেছে কোন শর্করা? বলবে সরল শর্করা বা গ্লুকোজে পরিণত করব। কিসে পরিণত করব? গ্লুকোজে। তো তখন ব্রেইন অবাক, বলতেছে তুমি এটাও করতে পারো? অশর্করা জাতীয় খাবারকে তুমি শর্করা বানাই ফেলতেছো, খুব ভালো। কিন্তু এতে তো আমার রক্তে শর্করা বানানোর পর তুমি তো রক্তেই ছেড়ে দিচ্ছ, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ছে। একটু আগে শেখাইছি রক্তে গ্লুকোজের পরিমাণ কে বাড়ায়? এই রক্তে গ্লুকোজের পরিমাণ কে বাড়ায় বলতো? গ্লুকাগন বাড়ায়। তো তুমি নিঃসন্দেহে আগে লিখতেই পাচ্ছ এখানে যে হরমোন দায়ী সে হচ্ছে গ্লুকাগন। যে হরমোন দায়ী সে হচ্ছে গ্লুকাগন। শুধু তাই না, এবার তোমার ইম্পর্টেন্ট জিনিস, প্রসেসটার নাম কি দিবা? তো তখন মানুষজন ভাবছে যে কি নাম দেওয়া যায় প্রসেসটার। হুট করে একজন বলল, আচ্ছা এই শর্করা জীবনে কোনোদিন কি কখনো, এই অশর্করা বা এই ফ্যাটি অ্যাসিড এই প্রোটিন জীবনে কখনো শর্করা ছিল? তখন সবাই বলতেছে না, ও তো প্রথম থেকেই সৃষ্টির শুরু থেকেই ও তো প্রোটিন আকারেই আছে। তখন মানুষজন বলতেছে তাহলে এক কাজ করা যাক, ও জীবনে প্রথমবারের মতো নতুন ভাবে শর্করায় পরিণত হইল। নতুনকে আমরা বলতে পারি নিও। নতুনকে কি বলতে পারি? নিও। আবার পরিণত হইছে গ্লুকোজে। ঠিক আছে? আবার জেনেসিস মানে তৈরি করা। তাহলে যেহেতু গ্লুকোজে পরিণত হইছে, কিসে পরিণত হইছে? গ্লুকোজে পরিণত হইছে, রাখলাম গ্লু, হ্যাঁ, গ্লুকো। দেখো যেহেতু গ্লুকোজে পরিণত হয়েছে তাই রাখলাম গ্লুকো। এরপর জীবনে প্রথমবারের মতো গ্লুকোজে পরিণত হয়েছে, নতুন করে গ্লুকোজে পরিণত হয়েছে, তার নাম দিলাম নিও। নাম দিলাম কি? নিও। তাহলে গ্লুকোজ দিলাম এই কারণে গ্লুকোজ তৈরি হয়েছে তাই। নিও দিলাম এই কারণে কারণ জীবনে প্রথম নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট হয়েছে আর তৈরি হয়েছে, শর্করাটা তৈরি হয়েছে, তাই নাম দিলাম জেনেসিস। নাম দিলাম জেনেসিস। হয়ে গেল গ্লুকোনিওজেনেসিস। তাহলে এই একটা প্রসেস যেখানে গ্লুকাগন লাগতেছে, এবং দেখো প্রসেসটা দেখেই তুমি বুঝতে পারছো যে এখানে কোন হরমোন লাগবে, তোমার মুখস্থ করা লাগতেছে না, কারণ তুমি জানো যে গ্লুকোজের পরিমাণ বাড়ছে রক্তে আর বাড়াই হচ্ছে গ্লুকাগন। ঠিক আছে? আচ্ছা, এই একটা প্রসেস শিখলাম। এবার সর্বশেষ আরেকটা প্রসেস শিখবো, সেটা কি? সেটা হচ্ছে যে ভাই, কোন একটা কারণে, কোন একটা কারণে ধরো তোমার এমন হইলো যে তুমি এমন খাবারটা খাইছো যে তোমার দেহে অতিরিক্ত গ্লুকোজ যা তৈরি হইতো সব সেই গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়ে গেছে, তোমার দেহের আর ক্ষমতা নাই এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি করার। তখন তোমার দেহ কি করবে? বলে না, শুয়ে শুয়ে খাইস আর মোটা হইস। মোটা কেন হই? দেহে চর্বি জমে। এই চর্বি কি আকাশ থেকে উড়ে আসছে? না, আমি যে খাবার খাইছি সেটাই চর্বিতে পরিণত হয়ে গেছে। এই চর্বিটা কিভাবে তৈরি হয়েছে? চর্বি যদি লিপিড হয় আর লিপিড তৈরিকে তাহলে আমি কি বলবো? লাইপোজেনেসিস। তাহলে সর্বশেষ আমার একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে লাইপোজেনেসিস প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়াটার নাম আমি লিখে ফেলি, সেটা হচ্ছে লাইপোজেনেসিস। প্রক্রিয়াটার নাম কি বলো? লাইপোজেনেসিস বা লিপিড তৈরির, আমাদের এই ভুঁড়ি তৈরির প্রক্রিয়া হচ্ছে লাইপোজেনেসিস। তো লাইপোজেনেসিস প্রক্রিয়া কি হয়? ওই যে অতিরিক্ত অতিরিক্ত যে গ্লুকোজ, যেই গ্লুকোজটা গ্লাইকোজেনেও আর পরিণত হইতে পারছে না, সেই অতিরিক্ত যে গ্লুকোজ
সেই গ্লুকোজটা লাইপোজেনেসিস প্রক্রিয়ায় কি তৈরি হচ্ছে, লাইপো, তার মানে লিপিড তৈরি হচ্ছে। কিসে পরিণত হচ্ছে, লিপিডে পরিণত হচ্ছে। এখন তুমি আমাকে বলো, গ্লুকোজ যদি লিপিডে পরিণত হয়, রক্তে গ্লুকোজ কমলো নাকি বাড়লো? কমলো। আর রক্তে গ্লুকোজ কমায় কে? ইনসুলিন। সুতরাং ইনসুলিন, ইনসুলিন। তুমি দেখবা ডায়াবেটিক অনেক পেশেন্ট একদম চিকন হয়ে যায়, একদম চিকন হয়ে যায়। কারণটা কি বলতো? কারণ ওদের এই লাইপোজেনেসিস প্রক্রিয়ায় যে লিপিড জমা হবে সেই ইনসুলিনটাই রেজিস্ট্যান্ট হয়ে গেছে। টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। ইনসুলিন তৈরি হচ্ছে না। আরো কজ আছে, বাট এটা একটা কজ ও চিকন হয়ে যাওয়ার। ওর তো চর্বি জমারই কোনো সুযোগ নাই। লিপিডে যে পরিণত হবে, দেহে যে মেদ জমবে, সেই ইনসুলিনই তো ওর অভাব। বোঝা গেছে? ওকে, তাহলে এই যে মেজর জিনিসগুলো তোমরা অ্যাকচুয়ালি শিখে গেলা, তাই না? আমি এটা একটু শেয়ার করে দেই, হ্যাঁ? এই জিনিসটা বুঝছো? যারা যারা বুঝছো বলো যে ভাইয়া বুঝছি। এই জিনিসটা যারা যারা বুঝছো আমাকে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝছি। এই জিনিসটা যারা যারা বুঝছো আমাকে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝছি। ক্লিয়ার না? ওকে, একদম ক্লিয়ার। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার বোঝা হয়ে গেল। এরপর আসছে ভিটামিন সঞ্চয়। লিভারে আর কি কি হয় দেখো। লিভারে কিন্তু আমরা জানি যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে দেখো, চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এডেক দিয়ে পড়া লাগে। চর্বিতে দ্রবণীয় এডেক, ভিটামিন এ, ডি, ই, কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন আমি মনে রাখতাম এইভাবে, ডাব্লিউবিসি দিয়ে, হোয়াইট ব্লাড সেল। ডাব্লিউ দিয়ে ওয়াটার, আর বিসি দিয়ে হচ্ছে ভিটামিন বি, এবং সি হচ্ছে আমার পানিতে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে? তো ভিটামিন বি 12 যেটা, এটার আরেকটা নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ঠিক আছে? ভিটামিন বি 9 যেটা, এটার নাম হচ্ছে ফলিক অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট, প্রেগন্যান্ট মাদারদের ফলিক অ্যাসিড ট্যাবলেট না খাইলে বাচ্চা অনেক সময় প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকলে। খুবই চিপ একটা ঔষধ, খুবই কম দামের, কিন্তু মানুষজন অসচেতনতার কারণে খায় না। ভিটামিন বি 12 হচ্ছে সায়ানোকোবালামিন। আমরা পড়ছিলাম যদি ভিটামিন বি 3 এর কথা বলে, হ্যাঁ, তাহলে নিয়াসিন। কি বললাম? নিয়াসিন। দন্ত স দিলেও হইতো, নিয়াসিন, ভিটামিন বি 3। ইংরেজিতে লেখাটা ইজি। ওকে, তো এখন এই দেখো এর মধ্যে আরো কিছু তথ্য আছে, যেমন ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিড দুইটাই অস্থিমজ্জার লোহিত রক্তকণিকায় তৈরি হয়। কিন্তু ভিটামিন বি 12 যেটা, তুমি কোন প্রাণী খেয়ে, এই জিনিসটা মনে রাখবা, কোন মাছ মাংস খেয়ে ভিটামিন বি 12 তুমি পাবা না। ভিটামিন বি 12 কেবলমাত্র পাওয়া যায় উদ্ভিজ্জ উৎস থেকে। তোমার যদি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া না হইতে চাও, একটা বিশেষ অ্যানিমিয়া, ওইটা যদি না করে দেহে বাধাইতে চাও, তোমার ভিটামিন বি 12 খাওয়া লাগবে। এবং ভিটামিন বি 12 শোষিত হয় বৃহদন্ত্রের শেষ প্রান্তে। বুঝছো? ভিটামিন বি 12 কিছু পরিমাণ আমাদের দেহে যে উপকারী মিথজীবী আছে, তারাও তৈরি করে ভিটামিন কে এবং ভিটামিন বি 12। কিন্তু এটা কোনো প্রাণী দেহ থেকে তুমি পাবা না। তুমি মাছ মাংস যাই খাও না কেন, ভিটামিন বি 12 পাবা না। তোমাকে উদ্ভিদের মানে সংস্পর্শে থাকা লাগবে বা উদ্ভিদ খাওয়া লাগবে। আচ্ছা, প্রোটিন বিপাক কি দেখো, তুমি জানো এই জায়গাতে অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় না, তো এই অ্যামাইনো অ্যাসিডকে ভাঙা হয়। এটিকে বলা হয় ডিএমাইনেশন প্রক্রিয়া, এবং তার মাধ্যমে এই জায়গাতে অর্নিথিন চক্র চলে, 5 ধাপের অর্নিথিন চক্র, এবং তার মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। তাহলে ইউরিয়া তৈরির চক্রের নাম কি? অর্নিথিন চক্র। তুমি জানো যে আমাদের যে প্লাজমা প্রোটিন, এই প্লাজমা প্রোটিন যে হচ্ছে জিপিএ 5 দিয়ে যেগুলো পড়ো, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, হ্যাঁ, এই যে তারপর হচ্ছে ফাইব্রিনোজেন, এইগুলো, এই সব প্লাজমা প্রোটিন কিন্তু এইখান থেকে তৈরি হয়, একটা প্লাজমা প্রোটিন বাদে, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। কি মনে রাখবা? গামা গ্লোবিউলিন। হ্যাঁ, এই জায়গাটা প্লাজমা প্রোটিন বলছে না, এটা লিখে রাখলে ভালো হতো। যাই হোক, গামা গ্লোবিউলিন যকৃততে তৈরি হয় না বা লিভারে তৈরি হয় না। এটা পরীক্ষায় বহুবার আসছে যে গামা গ্লোবিউলিন কোথায় তৈরি হয় না। এরপর কি? হিমোগ্লোবিনের ভাঙন। তুমি জানো যকৃতের ম্যাক্রোফেজ যেইটা, যকৃতের যে ম্যাক্রোফেজ, তুমি জানো যে মনোসাইট কোষ যখন সেলে চলে যায় কোন একটা অর্গানে, সেটাকে ম্যাক্রোফেজ বলা হয়। তো যকৃতের এই মনোসাইট কোষটা যখন ম্যাক্রোফেজে পরিণত হয়, এটার নাম হচ্ছে কুফফার সেল বা কাফার সেল। কুফার সেলও বলে বা কাফফার সেলও বলে। ঠিক আছে? আর হিমোগ্লোবিন যখন ভেঙে যায়, হিমোগ্লোবিন পার্ট, গ্লোবিন তো একটা প্রোটিন, হিম পার্টটা ভেঙে কিন্তু দেখা যায় যে আয়রন বা ফেরিটিন অংশটা আলাদা হয়ে যায়। তো এই যে বলছে, হিম থেকে যখন আয়রন বা ফেরিটিন অংশটা আলাদা হয়ে যায়, তখন যে বাকি অংশটা থাকে সেটার নাম বিলিভার্ডিন। বিলিভার্ডিন সবুজ রঙের। বিলিভার্ডিন আবার কিছুক্ষণ পর বিলিরুবিনে পরিণত হয়। বিলিরুবিন হলুদ রঙের। যখন কারো জন্ডিস হয়, তার দেহ হলুদ রঙের হয়ে যায়, তার দেহের ত্বক হলুদ রঙের হয়,
সে যদি কালো বর্ণের হয়, হলুদ না বোঝা গেলেও তার হাতের এই যে তালু হলুদ বর্ণের হয়, সবচেয়ে বেশি হলুদ বর্ণের হয় তার চোখের এই যে স্ক্লেরা এবং মুখের ভেতরে যে মিউকাস পার্টটা হলুদ বর্ণের হয়ে যায়। বুঝছো? সো এই যে বিলিভার্ডিনটা সবুজ রঙের এবং বিলিরুবিন হচ্ছে আমার হলুদ রঙের। বিলিরুবিন কোন রঙের বলো? হলুদ রঙের। সর্বশেষ আসছে হচ্ছে পিত্ত উৎপাদন। তুমি জানো যে যকৃতের মূল কাজই বা যকৃতের একটা বড় কাজ হচ্ছে পিত্ত উৎপাদন। সেই পিত্তটা জমা থাকে পিত্তথলিতে। কিন্তু পিত্তথলি পিত্তর রস তৈরি করে না। পিত্ত লবণ থেকে শুরু করে পিত্ত রস পুরোটাই তৈরি করে কে বলো? যকৃত। পিত্ত লবণের একটা বড় কাজ হচ্ছে যে এটা ইমালসিফিকেশন করে। ইমালসিফিকেশনটা কি? সেটা হচ্ছে চর্বি জাতীয় বড় খাবারকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। যাতে এইটাকে প্রোটিন আবরণ দিয়ে লসিকার মাধ্যমে ইজিলি দেহে গ্রহণ করা পসিবল হয়। ঠিক আছে? আচ্ছা ব্যাস। পিত্ত লবণে কিন্তু কোনো এনজাইম থাকে না, এটা জেনে রাখো। অগ্নাশয়, তুমি জানো অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, কারণ এখান থেকে এনজাইম এবং হরমোন দুইটাই তৈরি হয়। এবং এই অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের সেল থাকে। আলফা সেল, বিটা সেল, গামা সেল, ডেল্টা সেল। আলফা সেল থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, যেটা রক্তে কি বৃদ্ধি করে? গ্লুকোজ বৃদ্ধি করে। এবং কোথায় গ্লুকোজ বৃদ্ধি করে? রক্তে। রক্তে গ্লুকোজ বৃদ্ধি করে, সেলে গ্লুকোজ কমায়। বুঝছো? উল্টো কিন্তু ঘটনা। আর বিটা যেটা, সেটা হচ্ছে ইনসুলিন, যেটা রক্তে গ্লুকোজ কমায়। ডেল্টা যেটা করে, আলফা এবং বিটা কখন গ্লুকাগন কখন ইনসুলিন নিঃসরণ করবে, সোমাটোস্ট্যাটিন হরমোনের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করে। আর সবশেষে আসে হচ্ছে গামা বা পিপি সেল, যেটাকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণে ব্যবহার করা হয়। ওকে, গেল। তাহলে এরপর আসছে কি কি? বিভিন্ন কোষ। কোষ, যে কোষগুলো আছে, হ্যাঁ, অন্ত্রের কোষ বা হচ্ছে যে আমার গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ, সেই গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ সম্পর্কে এখানে মূলত গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলো পরপর দেওয়া হয়েছে, আমরা একটুখানি পড়বো। যেমন একটা সেলের নাম হচ্ছে অক্সিনোটিক সেল, যেটার অপর নাম প্যারাইটাল সেল। দেখো, অক্সিনোটিক সেল বা প্যারাইটাল সেল, অক্সিনোটিক সেল বা প্যারাইটাল সেল, এটার মূল কাজ কি? আমাদের পাকস্থলিতে বা স্টোমাকে pH 2 মাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড যে ক্ষরণ করে সেই হচ্ছে অক্সিনোটিক সেল বা প্যারাইটাল সেল। এর আরেকটা কাজ হচ্ছে ও ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে। কি তৈরি করে বলো? ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে। মিউকাস সেল নামেই পরিচয়, মিউকাস ক্ষরণ করে। আর্জেন্টাফিন কোষ যে কাজটা করে, ও সেরোটোনিন ক্ষরণ করে পাকস্থলীর পেশির সংকোচন করে বা পেরিস্টালসিস ঘটায়। পেরিস্টালসিস ঘটিয়ে একদিক থেকে খাবার অন্যদিকে নিয়ে যায়। জাইমোজেনিক সেলের অপর নাম হচ্ছে চিফ সেল। কি সেল? জাইমোজেনিক সেলের অপর নাম চিফ সেল। ও কি করে? পেপসিনোজেন ও গ্যাস্ট্রিক লাইপেজ উৎপন্ন করে। পেপসিনোজেন নিষ্ক্রিয় একটা এনজাইম। হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সে পেপসিনোজেন পেপসিনে পরিণত হয়। তখন ও প্রোটিন জাতীয় খাবারের পরিপাক করতে পারে। তুমি জানো পাকস্থলীতে কেবলমাত্র প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়, আর লিপিডের মধ্যে শুধু মাখনের যে চর্বি সেটা পরিপাক হয়। হ্যাঁ, আর কোনো কিছু কার্বোহাইড্রেটের কোনো পরিপাক কিন্তু আমার পাকস্থলীতে হয় না। এরপর আসে হচ্ছে গ্যাস্ট্রিক কোষ বা জি সেল। গ্যাস্ট্রিক কোষ বা জি সেল, এটা গ্যাস্ট্রিক হরমোন তৈরি করে। আর এন্টারোক্রোমাটিন কোষ নামে একটা কোষ আছে, যেটা হিস্টামিন নিঃসরণ ও হিস্টামিন সংরক্ষণ করে। তাহলে প্রত্যেকটা সেল এবং কোন সেলের কি কাজ সেটা আমার ইম্পর্টেন্ট, এটা পড়া লাগবে। উইরসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? তুমি দেখো, মানবদেহে ইউ আকৃতি ডিওডার্মের মাঝখানে, হ্যাঁ, এইরকম একটা পাতার মতো গ্রন্থি থাকে। পাতার মতো গ্রন্থি বা পাতার মতো অঙ্গ থাকে। এই অঙ্গের মধ্যে একটা ডাক, একটা নালী এইভাবেই চলে গেছে, বুঝছো? এইভাবে চলে গেছে। এইখানে যে ছোট ছোট লোবিউল, এই লোবিউল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নালী দিয়ে এই বড় নালীতে তারা হচ্ছে রস নিঃসরণ করে, অগ্নাশয় রস। এই যে নালীটা, এই নালীটার নামই হচ্ছে উইরসাং ডাক্ট। এই নালীটার নাম কি বলো? উইরসাং ডাক্ট। তাহলে উইরসাং ডাক্টটা কোথায় থাকলো বলো? আমার প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে থাকে। কোথায় থাকে বলো? প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে থাকে। এরপর যকৃত কোন প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করতে পারে না? আমি তোমাকে বলছিলাম যে GPA5, এই যে নামগুলো আছে, প্রত্যেকটা প্লাজমা প্রোটিন কিন্তু আমার দেহ সংশ্লেষণ করতে পারে। একটাই মাত্র সংশ্লেষণ করতে পারে না, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। কোনটা বলো তো? গামা গ্লোবিউলিন। যদিও গামার জিনিসটা দিতে পারে নাই, গামা গ্লোবিউলিন। ঠিক আছে? গামা গ্লোবিউলিন কিন্তু সংশ্লেষ করতে পারে না। ওকে, ওয়েট। এই আছো কারা কারা? আমি তো আসলে টের পাচ্ছি না যে স্টুডেন্ট আদৌ আছে কিনা, বা থাকলে কারা কারা আছে। একটু নাম লেখো তো নিজেদের, একটু নিজেদের নাম লেখো প্লিজ। আচ্ছা, এরপর কি জিজ্ঞাসা করছে যে পাইরুভিক অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কি বলে? জিজ্ঞাসা কি করছে দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কি বলে? তুমি দেখো, পাইরুভিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। অ্যাসিড মানে অশর্করা। অ্যাসিড মানে কি বলো? অশর্করা জাতীয় বস্তু। একটা অশর্করা জাতীয় বস্তু থেকে গ্লুকোজের মতো শর্করা তৈরি করব। মনে আছে একটু আগে আমি বললাম নতুন গ্লুকোজ তৈরি হচ্ছে, তাইলে
নিও, নিও দিয়ে কোন কোন প্রসেসটার নাম হয়? গ্লুকোনিওজেনেসিস। তাহলে দেখো গ্লুকোনিওজেনেসিস, দেখছো প্রসেস ইজি হয়ে গেল না? এবং এখানে গ্লুকোজ তৈরি হচ্ছে, তার মানে রক্তে গ্লুকোজ বাড়ছে। রক্তে গ্লুকোজ কে বাড়ায়? গ্লুকাগন। তাহলে তুমি এটাও জেনে রাখলা যে এই জায়গাতে যে হরমোন দায়ী সে হচ্ছে গ্লুকাগন হরমোন। কোন হরমোন বলো? গ্লুকাগন হরমোন। ওকে, পরেরটায় আসি। কোন কোষ প্যারাইটাল কোষ নামে পরিচিত? এই একটু আগেই পড়লাম, জীবনে অক্সিজেন মানেই প্যারা, তাহলে অক্সিনোটিক সেল যে বা অক্সিনোটিক কোষ যেটা, সেটার অপর নামই প্যারাইটাল কোষ। এর কাজ কি বলো? এর দুইটা কাজ। মেজর কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ, আর 2 নাম্বার কাজ হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করা। দুইটা কাজ পড়ছিলাম, এক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে ক্ষরণ, আর এটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করা। তারপর কি আসে? কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? তোমাকে একটু আগে শেখাইলাম আমি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন 4টা। চর্বিতে দ্রবণীয় ভিটামিন 4টা কি কি? ভিটামিন এডেক, এ ডি ই কে, এগুলো চর্বিতে দ্রবণীয়, এটা পানিতে দ্রবণীয় হয় না। আর পানিতে দ্রবণীয় ভিটামিন মনে রাখার উপায় হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। ডাব্লিউ দিয়ে বোঝা যায় ওয়াটার, ডাব্লিউ দিয়ে কি বোঝায়? ওয়াটার। তাহলে ওয়াটারে দ্রবণীয় কারা? বি আর সি। তাহলে ভিটামিন বি কোথায়? এই যে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এই দুইটাই কি বলো? পানিতে দ্রবণীয়। মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি, আমি তোমাকে শেখাইলাম মানবদেহের 3 জোড়া লালা গ্রন্থি আছে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। ম্যান্ডিবুলার গ্রন্থি বলে কিছু নাই, তাই না? তাহলে এখন তুমি দেখো যে আমাদের এর মধ্যে সবচেয়ে বড় কোনটা ছিল বা প্রধান লালা গ্রন্থি কোনটা ছিল? আমাদের প্যারোটিড গ্রন্থি। এবং প্যারোটিড গ্রন্থি যখন কোনো কারণে ইনফেক্টেড হয়ে ফুলে যাইতো, সেই রোগটার নাম আমরা কি রোগ দিছিলাম বলো? মামস রোগ দিছিলাম। কি রোগ দিছিলাম? মামস রোগ দিছিলাম, ঠিক আছে? তারপর আসছে হচ্ছে এইটা, আরো 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 যদি ডিপলি বলি, প্যারোটিড গ্রন্থি একটা মিক্সড গ্ল্যান্ড। হ্যাঁ, এটা সেরাস ও মিউকাস দুই ধরনের ক্ষরণই করে। সাবম্যান্ডিবুলার মিউকাস ক্ষরণ করে, সাবলিঙ্গুয়াল সেরাস ক্ষরণ করে। তো এইটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না তোমাদের এই মূল বইতে আছে, সুতরাং ওইভাবে আসবে না। তারপর জেনে রাখো প্যারোটিড গ্রন্থি সেরাস মিউকাস দুই ধরনের ক্ষরণই করে। সাবম্যান্ডিবুলারটা মিউকাস ক্ষরণ করে মেইনলি, আর সাবলিঙ্গুয়ালটা সেরাস ক্ষরণ করে। ওকে, এরপর কি আসে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? একটু আগে পড়লাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের সেল থাকে, আলফা সেল, বিটা সেল, গামা সেল আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল। আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, গামা থেকে সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নির্গত হয়। কোথায় এটা? অগ্নাশয়ে। ওকে, এরপর কোনটা আসে? মানবদেহের যে অঙ্গ ইউরিয়া তৈরি করে। প্রশ্ন কি বলো? মানবদেহের যে অঙ্গে ইউরিয়া তৈরি হয়, কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয়? লিভারে ইউরিয়া তৈরি হয়। তাহলে ইউরিয়া তৈরির প্রক্রিয়ার নাম কি সেটাকে বলো? ইউরিয়া তৈরির প্রক্রিয়ার নাম কি? অরনিথিন চক্র। ইউরিয়া তৈরির প্রক্রিয়ার নাম কি বলো? অরনিথিন চক্র। এই অরনিথিন চক্রের ধাপ কয়টা? অরনিথিন চক্রের ধাপ কয়টা বলো? 5টি ধাপ। অরনিথিন চক্রের কোন কয়টি ধাপ বলো? 5টি ধাপ। ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় আমরা অরনিথিন চক্রে ঢুকায়ে কি করি বলো? ইউরিয়া তৈরি করি, তাই না? তো এইটা কোথায় তৈরি হয় বলো? আমার লিভারে বা যকৃতে তৈরি হয়। কোথায় তৈরি হয় বলো? লিভারে বা যকৃতে তৈরি হয়। ওকে, তারপর আর কি আসছে দেখো, এরপর আসছে হচ্ছে আমাদের পিত্তের পিএইচ কত? তুমি জানো আমি তোমাকে বলছিলাম যে স্টোমাক, হ্যাঁ এই হচ্ছে স্টোমাক, স্টোমাকের উপরে যা হবে সব হচ্ছে অ্যাসিডিক এবং স্টোমাকের নিচে যা হবে সব হচ্ছে অ্যালকালাইন, অ্যালকালাইন, ঠিক আছে? এখন তুমি চিন্তা করে দেখো যে এর পিএইচ কত হইতে পারে। তুমি দেখবা বইতে কিন্তু এর পিএইচ দেওয়া আছে, কত বলো তো? 8 থেকে 8.6। কত দেওয়া আছে? 8 থেকে 8.6। এর থেকে বেশি পিএইচ হওয়া কিন্তু পসিবল নাই, যে 10 এর অধিক 9.2 থেকে 9.5 এগুলো কিন্তু মানবদেহে নাই, বুঝছো? 8 থেকে 8.6 সব থেকে অ্যালকালাইন। এরপর কি আসছে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। তো এখন তুমি বলো, একটু আগেই তুমি এই জিনিসটা পড়ছো যে গ্লুকোজ, গ্লুকোজ যখন গ্লাইকোজেনে পরিণত হচ্ছে তাহলে গ্লুকোজের পরিমাণটা কমছে আর গ্লাইকোজেনের পরিমাণটা বাড়ছে। তো গ্লুকোজের পরিমাণ কমায় কে? আগে মনে করে বলো। রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কে? ইনসুলিন। তাহলে প্রসেসটাই কাজ করছে ইনসুলিন হরমোন। এবং প্রক্রিয়াকে কি বলছি? এই গ্লাইকোজেন যে তৈরি হচ্ছে, চিন্তা করো, এই যে গ্লাইকোজেন তৈরি হইলো, তাহলে গ্লাইকোজেন জেনেসিস হচ্ছে না? তাহলে গ্লাইকোজেনেসিস বলতে পারবো না? এই যে এই যে গ্লাইকোজেনেসিস বলতে পারবো না? এই যে গ্লাইকোজেনেসিস। ওকে, এরপর যখন আসছে ভিটামিন বি 12 সম্পর্কে নিচের কোনটি সত্য? এই দেখো, গ্লাইকোলাইসিস আবার বলে দিও না, গ্লাইকোলাইসিস কিন্তু আরেক প্রক্রিয়া। গ্লুকোজ ভেঙে যে প্রক্রিয়ায় আমার পাইরুভিক অ্যাসিড থেকে ওইগুলো তৈরি হয় সেটা আমরা উদ্ভিদ সাথে তত্ত্বে পড়ছি। গ্লাইকোলাইসিস কিন্তু আলাদা, দুইটা একসাথে গুলাই ফেলো না। নিচের ভিটামিন বি 12 সম্পর্কে কোনটা সত্য? কোনটি সত্য দেখো, এই জায়গাতে ভিটামিন বি 12 সম্পর্কে সত্য হচ্ছে, দেখো এটি সত্য নয়, কারণ ভিটামিন বি কমপ্লেক্স পানিতে কি বলো? দ্রবণীয়। তুমি জানো
ভিটামিন বি এবং সি পানিতে দ্রবণীয়। এটাও হচ্ছে আমার সত্য নয় যে এটা প্রাণীতে থাকে, কারণ এটা অ্যাকচুয়ালি মূলত উদ্ভিদে থাকে। সো ভিটামিন বি12 সম্পর্কে দুইটা সত্য। একটা হচ্ছে ভিটামিন বি12 এর অপর নাম হচ্ছে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, ঠিক আছে, বা সায়ানোকোবালিন যেটাকে বলে। সো এইটাও সত্য যে উদ্ভিদে থাকে এবং কোবালামিন থাকে। সো এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে যে প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে সেটাকে ইমালসিফিকেশন বলে। এটা একটু আগে আমরা দেখছিলাম। ইমালসিফিকেশনের মূল উদ্দেশ্য তো ক্ষেত্রফল বাড়ানো। বুঝছো? উদ্দেশ্য কি বলো? ক্ষেত্রফল বাড়ানো। মানবদেহের পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় না? তুমি জানো যে শুধুমাত্র এক ধরনের লিপিডের পরিপাক হয় আর মূলত প্রোটিনের পরিপাক হয়। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক এই জায়গাতে হয় না। আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে কি উৎপন্ন হয়? তুমি জানো আমিষকে ভেঙে, যেকোনো প্রোটিনকে ভেঙে আমাদের মূল যে অংশটা দেহ গ্রহণ করতে পারে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কি তৈরি করতে পারে বলো? অ্যামাইনো অ্যাসিডটাকে গ্রহণ করতে পারে। ওকে। কোন এনজাইম দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে? কি প্রশ্ন করছে বলো? কোন এনজাইম দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করতে পারে? এটাকে উত্তর দাও তো। দ্রুত কেউ আমাকে উত্তর দাও যে দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে কোন এনজাইম? দ্রুত কেউ একজন উত্তর দাও আমাকে। ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে কোন এনজাইম? খুব বেশি নিচেও না, মাঝামাঝি জায়গায়। বলো তো কে তৈরি করে এটা? কোন এনজাইম বলো তো? রেনিন। কোন এনজাইম বলো? রেনিন এনজাইম। রেনিন কি করে? দেখো, রেনিন কি করে? দুধের ছিল ক্যাসিনোজেন, ক্যাসিনোজেন, ক্যাসিনোজেন। রেনিন কি করে? সেটাকে ক্যাসিনে পরিণত করে। ক্যাসিন। সেই ক্যাসিনকে আবার পরবর্তীতে দেখো, সেই ক্যাসিনকে আবার পরবর্তীতে প্যারাক্যাসিনে মানে প্যারাক্যাসিন, দেখো, হ্যাঁ, প্যারাক্যাসিনে পরিণত করা হয়। এটাকে কিসে পরিণত করে? পরবর্তীতে প্যারাক্যাসিনে। তবে মূল যে ভূমিকা রাখে সে হচ্ছে রেনিন হরমোন। ওকে। নিচের কোনটি আমিষ পরিপাকে সহায়তা করে না? দেখো, নামেই পরিচয়, লিপিডকে কে ভাঙে? লাইপেজ। সুতরাং লাইপেজ লিপিড পরিপাকে ব্যবহার করা হয়। তুমি ট্রিপসিন পাবা অগ্নাশয় রাশে, হ্যাঁ, পেপসিন পাবা স্টোমাক অ্যাসিডে, রেনিনও পাবা স্টোমাক অ্যাসিডে, হ্যাঁ, এবং সবই প্রোটিন পরিপাকে হেল্প করে। ওকে, তারপর কি আসছে? অ্যাসিডিক পরিবেশে কাজ করে কোনটা? অ্যাসিডিক পরিবেশে। তো তুমি ভালো করে দেখো যে আমার মূল যে এখানে মূলত দুইটা নাকি একটা উত্তর হয়? হুম, দেখো, ভালো করে দেখো। আমাদের ট্রিপসিন যেটা, এটা অগ্নাশয় রসে থাকে। অগ্নাশয়ে যতক্ষণে পৌঁছাইছে জিনিস অ্যালকালাইন হওয়া শুরু করছে। সুতরাং অ্যাসিডিক পরিবেশে আমার ট্রিপসিন কাজ করবে না। আমার অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্যের পরিপাক করে। সো ও অ্যাসিডিক পরিবেশে নেওয়ার এটা আসলে কাইন্ড অফ সত্যি যে আমাদের লালা রসটা অ্যাসিডিক। সো সেই হিসেবে লালা রসের পিএইচ সামান্য কম বলে অ্যাসিডিক পরিবেশে ও কাজ করে। বাট মেইনলি ওকে নির্দেশ করা হয় নাই। তুমি দেখো স্টোমাক অ্যাসিডে, যেটার সবথেকে বেশি অ্যাসিডিক, সেখানে কাজ করে পেপসিন। সুতরাং এই পেপসিন হচ্ছে অ্যাসিডিক পরিবেশে কাজ করে। কে বলো? পেপসিন অ্যাসিডিক পরিবেশে কাজ করে। অগ্নাশয়ের কোন এনজাইমটি প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে? একদম প্রথম এনজাইম যেটার নাম ছিল, অগ্নাশয়ের একদম প্রথম যে এনজাইমটা ছিল সে প্রোটিনকে কিসে পরিণত করে বলো? পলিপেপটাইডে পরিণত করে। তাহলে দুইটা তুমি পড়বা যে একজন আরেকজনের চাচাতো ভাই কিরকম? ট্রিপসিন, ট্রিপসিন, হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। দুইজনের নামের এইটুকু ডিফারেন্স, কিন্তু মজার ব্যাপার দুইজন প্রোটিনকে ধরে একই জিনিসে পরিণত করে, সেটা হচ্ছে পলিপেপটাইড। প্রোটিনকে ধরে কিসে পরিণত করে বলো? পলিপেপটাইড। সুতরাং ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন দুইটাই অ্যাকচুয়ালি এই জায়গাতে উত্তর। তারপর কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? কোন এনজাইম কি করে বলো? স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে। তুমি দেখো মল্টেজ মল্টোজকে ভাঙে, অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে, পেপসিন প্রোটিনকে ভাঙে। তাহলে লাইপেজ হচ্ছে আমার কি বলো? স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাবারকে পরিপাক করে। আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? তুমি দেখো মল্টোজ, সুক্রোজ সব শর্করা জাতীয় খাদ্য না? তাহলে মল্টোজকে ভাঙে মল্টেজ, হ্যাঁ, সুক্রোজকে ভাঙে সুক্রেজ। এবং এই মজার ব্যাপার, মল্টোজ এবং সুক্রোজ এরা তো এনজাইমই না। মল্টেজ একটা এনজাইম, সুক্রেজ একটা এনজাইম, মল্টোজ এবং সুক্রোজ তো কার্বোহাইড্রেট, তাই না? লাইপেজ এ একটা এনজাইম বটে, কিন্তু ও চর্বি জাতীয় খাদ্যকে পরিপাক করে। সুতরাং আমিষ পরিপাক করতে পারে হচ্ছে ট্রিপসিনোজেনের সক্রিয়, যেটা হয়ে ট্রিপসিনে পরিণত হয় সেই ট্রিপসিন। এরপর কি? জটিল শর্করা ভেঙে মল্টোজে পরিণত করতে যে এনজাইম লাগে, তুমি চিন্তা করো, জটিল শর্করা ছিল সেটাকে মল্টোজে পরিণত করছো তুমি, তাহলে তোমার কোন শর্করা লাগবে তুমি বলো? শর্করা। তুমি দেখো টায়ালিন যেটা, তুমি ভালো করে দেখো, টায়ালিন যেটা, এটা কোথায় থাকে? লালা রসে। লালা রসে দুইটা এনজাইম থাকে, টম দিয়ে মনে রাখতে হয়। এক হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ। টায়ালিন ও মল্টেজ। টায়ালিন এবং মল্টেজের মধ্যে
জটিল একটা শর্করা তুমি ধরো নিছো, হ্যাঁ, এক মিনিট একটু, তুমি ধরো একটা জটিল শর্করা নিছো, সেই জটিল শর্করাকে মল্টোজে পরিণত করবে। কিসে পরিণত করবে? মল্টোজ। মল্টোজে পরিণত করবে হচ্ছে টায়ালিন। কে পরিণত করবে? টায়ালিন। এইবার এই যে মল্টোজ, সেই মল্টোজকে আবার ভাঙবে হচ্ছে আরেকটা কে আছে, মল্টেজ। মল্টেজ পরিণত করে এই জায়গাতে কিসে পরিণত করবে বলো? গ্লুকোজে পরিণত করবে। ঠিক আছে, বোঝা গেছে তাহলে ব্যাপারটা কিরকম? ওকে, তাহলে সেই হিসেবে ওখানে উত্তর কি হলো আমার? টায়ালিন। মানবদেহের মাংস পরিপাকে কোন এনজাইমটি সক্রিয় ভূমিকা পালন করে? তাহলে তুমি দেখো এই জায়গাতে লাইপেজ লিপিড, সুক্রেজ সুক্রোজ, টায়ালিন শর্করা, তাহলে কাইমোট্রিপসিন বা ট্রিপসিন এটা মাংস পরিপাকে ভূমিকা রাখে। প্রোটিওলাইটিক এনজাইম নিচের কোনটিকে পরিপাক করে? প্রোটিওলাইটিক, প্রোটিনকে ভাঙে। ভাত কি প্রোটিন? না। মাখন কি প্রোটিন? না। শাক কি প্রোটিন? না। এই মাছ হচ্ছে প্রোটিন। তারপর টায়ালিন কোন খাদ্য পরিপাকে সহায়তা করে? মুখে টায়ালিন থাকে, লালাই। মুখে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। এখানে দেখো তুমি ভালো করে খেয়াল করে দেখবা ফাইবার কিন্তু কখনো পরিপাক হয় না, ফাইবারটা সরাসরি মল দিয়ে বের হয়ে যায়। আমিষ আর চর্বি তো নাই, সুতরাং স্টার্চ জাতীয় যে খাবার সেটাকে পরিপাক করে কে বলতো? আমার টায়ালিন। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইমটি প্রথমে কি হিসেবে নিঃসৃত হয়? প্রোটিন পরিপাককারী এনজাইমটা আগে নিষ্ক্রিয় পেপসিনোজেন আকারে নিষ্কৃত হয়, মানে প্রথমে নিঃসরণ হয়। এই নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি যখন পায় ওই অক্সিনোটিক সেলের, তখন সে পেপসিনোজেন থেকে পেপসিনে পরিণত হয়। ওকে, ল্যাকটেজ এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে? যখন তুমি ল্যাক্টো শব্দটা দেখবা, ল্যাক্টো মানে হচ্ছে দুধ, ল্যাক্টো মানে কি বলো? দুধ। তাহলে ল্যাকটেজ এনজাইম একমাত্র কোন জাতীয় খাদ্যকে পরিপাক করতে পারে বলো? দুধ। যেটা দুধ কিন্তু একটা সুষম খাবার, দুধ কোন কি খাবার? সুষম খাবার। তবে এর মধ্যে ওই যে ক্যাসিন, পড়ছো তুমি, ক্যাসিন নামে প্রোটিন থাকে, আবার হচ্ছে এর মধ্যে মূলত শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকে। সুতরাং ল্যাকটেজ যেটা, হ্যাঁ, ওটা ল্যাকটোজকে ভাঙে। ল্যাকটোজ কার্বোহাইড্রেট, সুতরাং এটা শর্করা জাতীয় খাবারকে ভাঙলো। ঠিক আছে, তাহলে কি জন্য আমি বললাম যে দুধ সুষম খাবার? দুধ একটা সুষম খাবার, তার মধ্যে শর্করা, প্রোটিন, চর্বি জাতীয় বিক্ষিপ্ত সবই থাকে, তাই না? কিন্তু যেহেতু বলছে ল্যাকটেজ, তাহলে ও ল্যাকটোজকে ভাঙে, আর ল্যাকটোজ একটা শর্করা, সুতরাং এখানে ল্যাকটেজ এনজাইম যেটা, এটা শর্করা জাতীয় খাবারকে ভাঙছে। ওকে, তারপর আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? কি এনজাইম বলো? আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? তুমি দেখো এই জায়গাতে মল্টোজকে ভাঙে মল্টেজ, কার্বোহাইড্রেট পরিপাককারী, সুক্রোজকে ভাঙে সুক্রেজ, তারপর এখানে লাইপেজ হচ্ছে চর্বি জাতীয় খাবার, তাহলে আমিষ পরিপাককারী হচ্ছে ট্রিপসিন। এরপর কোন এনজাইমটি আমিষ পরিপাকের সাথে সংশ্লিষ্ট নয়? তুমি দেখো ল্যাকটোজ যেটা, দেখো আমিষ পরিপাকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে সেই হিসেবে সুক্রেজ কার্বোহাইড্রেট পরিপাক করে, ল্যাকটোজ কার্বোহাইড্রেট পরিপাক করে, আবার ইলাস্টেজ চর্বি পরিপাক করে, হ্যাঁ, ইলাস্টেজ যেটা। সুতরাং আমি বলতে গেলে এখানে প্রত্যেকটাই অ্যাকচুয়ালি উত্তর হয়, কারণ সুক্রেজ ল্যাকটেজকে একত্রে তো তুমি গতে বলতে পারছো। আবার ইলাস্টিন জাতীয়, ইলাস্টিন একটা প্রোটিন, সরি, ইলাস্টিন একটা প্রোটিন। ইলাস্টেজ জাতীয় যে জিনিসগুলো, ইলাস্টিন প্রোটিনকে যখন আমরা পরিপাক করতে যাই তখন ইলাস্টেজ লাগে। সো এইটা হচ্ছে প্রোটিন পরিপাককারী, আর এই দুইটা শর্করা পরিপাককারী, সুতরাং এই এ আর বি হচ্ছে উত্তর। এরপর আন্ত্রিক ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে কি উৎপাদন করে? দেখো কি বলছে, আন্ত্রিক ল্যাকটেজ এনজাইম এটা ল্যাকটোজকে ভেঙে কিসে পরিণত করবে? এটা একটা শর্করা, শর্করা ভেঙে দিন শেষে গ্লুকোজে পরিণত হবে। শর্করা ভেঙে দিন শেষে কিসে পরিণত হবে? গ্লুকোজে। নিচের কোন খাদ্য পরিপাকের সাথে সংশ্লিষ্ট নয়? নিচের কোন খাদ্য পরিপাকের সাথে সংশ্লিষ্ট না? তো দেখো এই তিনটাই এনজাইম, আর এটা হচ্ছে হরমোন। এটা কি বলো? এটা হরমোন, আর তিনটা এনজাইম, সুতরাং হরমোন কিন্তু পরিপাকের সাথে সংশ্লিষ্ট না, হরমোনটা পরিপাকের সাথে সংশ্লিষ্ট না। এরপর নিচের কোন এনজাইমের ক্রিয়ায় জটিল শর্করা বিশ্লেষিত হয়? তো শর্করা বলছে, কি বলছে? শর্করা, অ্যামাইলোলাইটিক। এরপর আসছে মুখগহ্বরে কোন খাদ্যের আংশিক পরিপাক ঘটে? আমরা মুখে খাবার নিয়ে বসে থাকি? থাকি না, কিন্তু মুখে শর্করা জাতীয় খাবারের পরিপাকের অ্যামাইলোলাইটিক এনজাইম টায়ালিন ও মল্টেজ নিঃসৃত হয়। সুতরাং বলা হয় মুখে খাবার পরিপাক হয়, কিন্তু পুরোপুরি হওয়ার সময় পায় না, আংশিক হয়, এবং সেটা শর্করা জাতীয় খাবার। তারপর কি বলছে? এই যে আমরা এখন শোষণের স্থানগুলো একটু পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো শর্করা জাতীয় খাবার প্রধানত শোষণ হয় হচ্ছে জেজুনামে। শর্করা জাতীয় খাবার প্রধানত শোষণ হয় মাঝখানে, ঠিক ক্ষুদ্রান্তের মাঝখানে যে জেজুনাম পার্টটা থাকে, যেটা হচ্ছে 2.5 মিটার লম্বা, সেই 2.5 মিটার লম্বা জেজুনামে সব থেকে বেশি হয়, এবং এই জায়গাতে ইনসুলিন ও গ্লুকোকর্টিকয়েড হরমোনের ক্রিয়া কাজ করে। হ্যাঁ, আমিষের সব থেকে বেশি পরিপাক হয় হচ্ছে ডিওডেনাম ও জেজুনামে। হ্যাঁ, ডিওডেনাম পার্টটা খুবই ছোট, জেজুনামেই মূলত এর পরিপাক হয় বা মূল শোষণ হয়, হ্যাঁ, ডিওডেনাম ও জেজুনামে। কিন্তু লিপিডে যখন পড়বা,
লিপিডটা ডিওডেনামে যেমন হয়, জেজুনামে কিন্তু সেই পরিমাণ হয় না। লিপিড জাতীয় খাদ্যের মূল পরিপাক জেজুনামের পর যে ইলিয়াম পার্টটা আছে সেই ইলিয়াম পার্টে হয়। এবং তুমি দেখো এই আমিষ এবং লিপিড উভয় পরিপাকে কিন্তু থাইরক্সিন হরমোনের ভূমিকা আছে। কোন হরমোন বলো? থাইরক্সিন হরমোন। পানি দেখো, পানির প্রধান শোষণ স্থল বা সবচেয়ে বেশি পানি শোষণ হয় ক্ষুদ্রান্তে, এবং যেইটুকু বাকি থাকে সেইটুকুর মধ্যে আবার বেশি পানি শোষিত হয় বৃহদন্ত্রে। কিন্তু সব থেকে বেশি অবশ্যই সব খাদ্য আমার বেশি শোষণ হয় হচ্ছে আমার ক্ষুদ্রান্তে। এবার ভিটামিনের দিকে যদি দেখো, চর্বিতে দ্রবণীয় প্রত্যেকটা ভিটামিন ক্ষুদ্রান্তে শোষিত হয়, আর বিসি অর্থাৎ পানিতে দ্রবণীয় ভিটামিন ক্ষুদ্রান্তের ইলিয়াম যে অংশটা দেখো, ডিওডেনাম, জেজোনাম, ইলিয়াম, সর্বশেষ ইলিয়াম অংশে বি এবং সি শোষিত হয়। ওকে, তাহলে এবার শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? তুমি আমাকে বলো, শর্করা জাতীয় খাদ্যের শোষণ এটা নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? বলতে পারবা? দেখো, শর্করা জাতীয় খাদ্যের শোষণ এইটা নিয়ন্ত্রণ করে কিন্তু হচ্ছে আমাদের ইনসুলিন। কে বলো? ইনসুলিন মেজরলি। হ্যাঁ, গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়, কিন্তু তুমি দেখবা যে ইনসুলিন কেন মানুষকে নিতে হয়, কেন গ্লুকাগন নিতে হয় না? তারা খাবারের পর ইনসুলিন নেয় না। দেখবা যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, ইনসুলিনের উপর যারা নির্ভরশীল, বা যাদের টাইপ 1 আছে, যারা সারা জীবন ইনসুলিন ছাড়া চলতেই পারে না, তাদেরকে ইনসুলিন নিতে হয়। কারণ তাদের কি হয় বলো, এই কার্বোহাইড্রেট ইনটেক করার পর ইনসুলিন দিয়ে সেটাকে ওরা ওভারটেক করে। ওকে, এরপর কি আসছে? এরপর আসে হচ্ছে কাইলোমাইক্রন কোন প্রক্রিয়ায় কোষ থেকে ল্যাকটিয়েল প্রবেশ করে? তুমি দেখো, কাইলোমাইক্রন প্রক্রিয়ায় বড় বড় চর্বি প্রোটিন দ্বারা আবৃত হয়ে হ্যাঁ বাইরে বের হয়ে আসে। তাহলে এই যে বাইরে বের হয়ে আসার প্রক্রিয়া, বাইরে মানে এক্সো, আর সেল থেকে বের হয়ে আসা মানে সাইটোসিস, তাহলে এটাকে আমরা বলবো এক্সোসাইটোসিস প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এক্সোসাইটোসিস। ভিটামিন সি ক্ষুদ্রান্তের কোন অংশে শোষিত হয়? আমি দেখছিলাম ভিটামিন বি এবং ভিটামিন সি ক্ষুদ্রান্তের ইলিয়াম যে অংশটা, এই ইলিয়াম অংশে শোষণ হয়, আর এডেকটা পুরো ক্ষুদ্রান্ত মিলেই শোষণ হয়। বৃহদন্ত্রের কাজ নয় কোনটা? বৃহদন্ত্রের একটা কাজ অবশ্যই পানি শোষণ, কিন্তু মূল পানি শোষণ করে ক্ষুদ্রান্ত। বৃহদন্ত্র ভিটামিন বি শোষণ করে, এটাও সত্যি, ভিটামিন বি শোষণ অ্যাকচুয়ালি করে, অজৈব লবণ শোষণ করে, কিন্তু কখনোই বৃহদন্ত্রে প্রোটিন ভাঙন হয় না। প্রোটিনের যা ভাঙন এবং শোষণ সেটা পাকস্থলিতেই অ্যাকচুয়ালি হয়ে যায়, বাকি ভাঙনটা ক্ষুদ্রান্তে হয়। ঠিক আছে? কিন্তু বৃহদন্ত্র পর্যন্ত এটা কখনো পৌঁছায় না, কারণ প্রোটিন পরিপাকের এনজাইম বৃহদন্ত্রে নিঃসৃত হয় না। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু সব বৃহদন্ত্রের কাজ, এগুলো সব বৃহদন্ত্রের কাজ। পানি শোষণ, বৃহদন্ত্রে পানি শোষণ হয়, যদিও সবচেয়ে বেশি পানি শোষণ হয় ক্ষুদ্রান্তে। বৃহদন্ত্রে ভিটামিন বি বা বি12 শোষণ হয়। বৃহদন্ত্রে অজৈব লবণ শোষণ হয়, বা সবথেকে বেশি আয়নিক লবণ শোষণ হয় বৃহদন্ত্রে, কিন্তু প্রোটিনের ভাঙন ওখানে হয় না। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোনটি শোষিত হয়? দেখো, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে যেই জায়গাতে শক্তি ব্যয় করা হয়, যেই জায়গাতে ট্রান্সপোর্টের জন্য আমার এটিপি লাগে, যেই জায়গাতে ট্রান্সপোর্টের জন্য কি লাগে? এটিপি লাগে। তো এই প্রক্রিয়ায় কোনটা বলো? গ্লুকোজ। ঠিক আছে, এর মাধ্যমে কোনটা শোষিত হয় বলো? গ্লুকোজ শোষিত হয় সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতে শোষিত হয় না কোনটা? আমি তোমাকে একটু আগেই বললাম যে যখনই আমি দেখব যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আমি বুঝবো এই জায়গাতে কি হয় বলতো? ওই জায়গাতে আমার কি হয় বলো? সরাসরি শক্তি ব্যবহার করে শোষণ হয়। তো দেখো, গ্লুকোজ বলো, গ্যালাক্টোজ বলো, হ্যাঁ, এই সবগুলোই মূলত সোডিয়াম আয়ন বলো, সবই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তবে এর মধ্যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট গ্লুকোজের ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু বলছে শোষিত হয় না। তাহলে শোষিত হয় না কোনটা? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কিন্তু সরাসরি শোষিত হয় না। মানবদেহের ক্ষুদ্রান্তের শোষণতলের ক্ষেত্রফল কত? মানবদেহের ক্ষুদ্রান্তের শোষণতলের ক্ষেত্রফল কত বলো? 10 বর্গমিটার। ওকে, তারপর কাইলোমাইক্রন যে খাবার শোষণে ভূমিকা রাখে, কাইলোমাইক্রনের মূল কাজই হচ্ছে চর্বি জাতীয় খাবার এটাকে শোষণ করা, ওইটাকে র‍্যাপ করে ও প্রোটিন দিয়ে, যাতে বাইরে থেকে দেখে প্রোটিন মনে হয়। খাদ্যনালীর কোন অংশের কোষ দ্বারা গ্লুকোজ শোষিত হয়? খাদ্যনালীর কোন অংশের কোষ দ্বারা আমার গ্লুকোজ শোষিত হয়? তাহলে গ্লুকোজ কিন্তু একদম আমি আগেই পড়লাম ছকে, মাঝখানে, ক্ষুদ্রান্তের মাঝখানে যে জেজুনাম থাকে, জেজুনামে গ্লুকোজ শোষিত হয় সবচেয়ে বেশি। কোন হরমোন ক্ষুদ্রান্তে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? তো একটু আগে দেখলাম, আমি তোমাকে বললাম চর্বি এবং আমিষ জাতীয় খাবার এইটার শোষণ নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন। আচ্ছা, এরপর আর কি আছে দেখো, এরপর আছে হচ্ছে কোন হরমোন কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ হয়? যেমন গ্যাস্ট্রিন হরমোন, হ্যাঁ, এটা পাকস্থলীর জি কোষ থেকে নিয়ন্ত্রণ হয়। গ্যাস্ট্রিন কি করে? গ্যাস্ট্রিন প্যারাইটাল সেলকে নির্দেশ দেয়, গ্যাস্ট্রিন যখন নিয়ন্ত্রণ বের হবে তখনই যাতে এইচসিএল ওরা নিঃসরণ করে, সুতরাং এইচসিএল এর ক্ষরণও নিয়ন্ত্রণ করে। সিক্রেটিন, এটার নাম সিক্রেটিন কারণ এটা প্রথম আবিষ্কৃত হরমোন এবং এটাকে সিক্রেট রাখা হয়েছিল। এটা অন্ত্রের ডিওডেনাম থেকে নিঃসৃত হয়, ঠিক আছে, প্রথম আবিষ্কৃত হরমোন। কোলেসিস্টোকাইনিন, যার অপর নাম প্যানক্রিওজাইমিন, এটা পরীক্ষায় আসে। কোলেসিস্টোকাইনিনের অপর নাম কি? প্যানক্রিওজাইমিন। এটার কাজ কি?
অগ্নাশয় রস ও পিত্তের ক্ষরণকে উদ্দীপিত করা। এন্টারোগ্যাস্ট্রন বা জিআইপি, গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল পেপটাইড, হ্যাঁ, এটা ক্ষুদ্রান্তের ডিওডেনামের প্রাচীর থেকে নিঃসরণ হয়, পাকস্থলীর পেরিস্টালসিস এবং গ্যাস্ট্রিক জুস নিঃসরণে ও বাধা সৃষ্টি করে। এন্টেরোক্রাইনিন, দেখো দুইটা আছে, কাইনিন ও ক্রাইনিন, হ্যাঁ, তো এটা এন্টেরোক্রাইনিন যেটা, সেটা ডিওডেনাম থেকে নিঃসৃত হয়ে লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করে। সোমাটোস্ট্যাটিন যেটা, এইটা কি করে, গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ, পাকস্থলী অগ্নাশয় রস হ্রাস করে। আচ্ছা, তাহলে কোন হরমোন ক্ষুধার উদ্রেক ঘটায়? মনে রাখবা, তোমরা অনেকে বলো না ভাই বারবিকিউ খাবো, গ্রিল খাবো, মনে রাখবা গ্রিলিন যে হরমোনটা, কোন হরমোন বলো? গ্রিলিন যে হরমোন, এইটা আমার ক্ষুধার উদ্রেক ঘটায়। ঠিক আছে, ক্ষুধা লাগে, যত গ্রিলিন ক্ষরণ হবে তত ক্ষুধা লাগবে। কোন হরমোন যকৃত ও অগ্নাশয়কে হাইড্রোজেন কার্বনেট আয়ন উৎপাদনে উদ্দীপ্ত করে? কোন হরমোন? হাইড্রোজেন ও কার্বনেট। তাহলে যে সিক্রেটিন যে হরমোনটা, সিক্রেটিনের একটা বড় কাজ কি? ও যকৃত ও অগ্নাশয়কে বলে এখনই আমার এই জায়গাটাকে অ্যালকালাইন করে ফেলতে হবে, আপনারা অ্যালকালাইন জিনিসপত্র নিঃসরণ করেন। তো বলে অ্যালকালাইন কি নিঃসরণ করবো? বলে যে বাইকার্বনেট একটা অ্যালকালাইন যৌগ, আপনি বাইকার্বনেট নিঃসরণ করেন। এই কাজটা কি করে বলো? আমার সিক্রেটিন করে। কোন হরমোন পাক রস নিয়ন্ত্রণ করে? কি বলছে? কোন হরমোন পাক রস নিয়ন্ত্রণ করে? তাহলে তুমি এখানে দেখো যে এই যে গ্যাস্ট্রিন, এখানে যে অনেকগুলো দেখো ভুল করছে এই জায়গাতে, হ্যাঁ, তিনটাই গ্যাস্ট্রিন দিছে, বাট অ্যাকচুয়ালি উত্তরটা গ্যাস্ট্রিনই হবে। ঠিক আছে, গ্যাস্ট্রিনই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ বা পাচক রস ক্ষরণে হেল্প করতেছে। আর গ্লুকাগন কিন্তু সেই কাজে হেল্প করে না, ও গ্লুকোজের পরিমাণ বাড়ায়। আচ্ছা, কোনটি ক্ষুদ্রান্ত খরিত হরমোন না? প্রশ্ন কি করছে বলো? কোনটি ক্ষুদ্রান্ত খরিত হরমোন না? তুমি জানো এই গ্যাস্ট্রিন যে এটা স্টোমাক খরিত হরমোন, স্টোমাক খরিত হরমোন, আর বাকি সবগুলো ক্ষুদ্রান্ত খরিত হরমোন। তাহলে এইটা হচ্ছে আমার স্টোমাক খরিত হরমোন বা ক্ষুদ্রান্ত খরিত হরমোন না। এরপর পরিপাকে ক্রিয়াশীল সিক্রেটিন হরমোন কোথা থেকে খরিত হয়? সিক্রেটিন হরমোনটা আমি একটু আগেই পড়লাম, সিক্রেটিনটা কোথা থেকে খরণ হয় বলো? ডিওডেনাম থেকে। অধিকাংশ হরমোনই ডিওডেনাম থেকে খরিত হচ্ছে। তারপর মানুষের খাদ্য পরিপাকে সহায়তাকারী 5টা হরমোনের প্রধান কাজ লেখো। তাহলে একটু আগে যে ছকটা আমি তোমাকে পড়লাম, এই যে একটু আগে যে ছকটা দেখা হইলো, তুমি দেখো এই যে এই ছকটা থেকে তুমি 5টা হরমোনের নাম লিখতে পারবে না? গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, এন্টারোগ্যাস্ট্রন, হ্যাঁ, এন্টারোক্রাইনিন, লিখতে পারবে না 5টা হরমোনের কাজ? এখান থেকে ইজিলি কিন্তু তোমার লিখতে পারার কথা। ওকে, সো আর কি আছে এখান থেকে দেখি। এরপর একটি দৈহিক ওজনের 20% বা তার বেশি মেদ দেহে জমা হলে তাকে স্থূলতা বলে, এটা তুমি জানো। এবং বিএমআই কিভাবে বের করতে হয়? ওজনকে মিটারে উচ্চতা নিয়ে সেই মিটার স্কোয়ার করে ওজনকে সেটাতে ভাগ দিতে হয়, হ্যাঁ। তাহলে মিটার কেজিকে আমরা কি করব? মিটার স্কোয়ার দিয়ে ভাগ দেব, সেটাই হচ্ছে আমার বিএমআই। এবং বিএমআই এর রেঞ্জটা এরকম যে 18.5 এর থেকে কম আসলে তার দেহের ওজন কম বা সে রুগ্ন। 18.5 থেকে 24.9 পর্যন্ত স্বাভাবিক ওজন, এটা সবাই হইতে চাই। যদি 24.9 থেকে বা 25 থেকে 29.9 পর্যন্ত যায়, তখন সেটাকে আমরা বলি অতিরিক্ত ওজন, কিন্তু তাকে তখনও মোটা বলি না। 30-এর উপরে গেলেই আমরা তখন তাকে বলি স্থূলতার প্রথম ধাপে তুমি চলে আসছো। 30 থেকে 34.9, 35.9 থেকে 39.9 পর্যন্ত আমরা বলি তুমি দ্বিতীয় ধাপে চলে গেছো। আর যদি 40-এর উপর বিএমআই চলে যায়, সেটাকে বলা হয় তৃতীয় স্তর, স্থূলতার তৃতীয় স্তর। ঠিক আছে, ওকে। এই জায়গাতে একটা ম্যাথ দিছে, দেখো যে রহিম সাহেবের বয়স হচ্ছে 46 বছর, তার দেহের ওজন 83 কিলোগ্রাম এবং বিএমআই হচ্ছে 32.9, তার উচ্চতা কত সেন্টিমিটার? সো তুমি অ্যাকচুয়ালি কি করবা? তুমি জানো যে বিএমআই সমান হচ্ছে তার ওজন, হ্যাঁ, 83, আমি ইংরেজিতেই লিখি 83, আর নিচে হচ্ছে তার যে উচ্চতা, হ্যাঁ, এখন উচ্চতা স্কয়ার ছিল কিন্তু উচ্চতার মিটার স্কয়ার ছিল। তার বিএমআই কত দেওয়া বলতো? বিএমআই হচ্ছে 32.9, সুতরাং তাকে আমি মোটার প্রথম স্তরে বলতে পারবো। তাহলে আমার কি করতে হবে? উচ্চতা স্কয়ার বের করার জন্য, উচ্চতা স্কয়ার বের করার জন্য আমার 83 কে 32.9 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে এখন যদি তুমি উভয় পাশে 10 গুণ দিয়ে দাও, এখানে হয় 830, এটা হয় 329। তাহলে 329 দিয়ে যদি 830 কে ভাগ করো, কয়বার যায়? নিঃসন্দেহে 2 বার যায়। তাহলে 2 বার যদি যাই, তুমি হিসাব করো, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর রাখে 5, হ্যাঁ, আর 3 দুগুণে 6। তাহলে সেই হিসাবে এখানে 2 হাতে থাকে হচ্ছে 6, 6 4 আর 3 7, 172, তাই না? এখানে একটা ডট দিলা, তাহলে এখানে একটা 0 হয়ে গেল। এইবার কতবার যাচ্ছে দেখো তো? 5 বার যায়, তাই না? 5 বার যায়। তাহলে সেই হিসাবে এখানে যাচ্ছে 5 নং 45 এর 5 হাতে থাকে
5 নং 45 এর 5 হাতে থাকে 4, 5 দুগুণে 10, 8 4 14, 4 হাতে থাকে 1, 3 5 15 আর 1 16, 16। তাহলে এখন যদি হিসাব করো তাহলে এখানে হইলে হচ্ছে, এখানে কত হচ্ছে 5 থাকছে, এখানে 5 হয়ে যাচ্ছে, 5 আর 5 7, হ্যাঁ, ব্যাস 75 বাকি থাকছে। তার মানে এভাবে চলতে থাকবে অ্যাকচুয়ালি, হ্যাঁ? এখানে যদি আবার আরেকটা 0 নেওয়া হয় তাহলে সম্ভবত 2 বার যায়। তাহলে 2.52, 2.52। তাহলে সেই হিসেবে এটা হচ্ছে উচ্চতা স্কয়ার। তাহলে যদি উচ্চতা স্কয়ার বা মিটার স্কয়ার, দেখো মিটার স্কয়ার সমান 2.52 হয়, তাহলে আমরা, হ্যাঁ, 2.5 বা 2.52 হয়, তাহলে এই জায়গাতে মিটার কত হবে বলো? মিটার কত হবে? যদি একটু হিসাব করি। এখানে হিসাব করলে হয় হচ্ছে 1.58 সামথিং, হ্যাঁ? তাহলে এটাকে যদি সেন্টিমিটার করি 100 দিয়ে গুণ করতে হবে না? তাইলে কত হয়? 158 পয়েন্ট সামথিং। এই যে এটা হচ্ছে উত্তর। ব্যাস। বোঝা গেছে কিভাবে বের করতে হবে? এত সেন্টিমিটার হচ্ছে উত্তর। জাস্ট এই সূত্র জানলে আমি বাকিটা বের করতে পারছি। যেহেতু আমার উত্তরে চাইছে কত সেন্টিমিটার। ওকে। তারপর এখানে আরেকটা ম্যাথ দিছে যে 167 সেন্টিমিটার উচ্চতা সম্পন্ন একজন ব্যক্তির ওজন সর্বনিম্ন কত কিলোগ্রাম হলে মরবিড স্থূলতার অন্তর্ভুক্ত হবে? সো মরবিড স্থূলতার অন্তর্ভুক্ত হইতে গেলে তার বিএমআই এট লিস্ট 50 হইতে হবে। তো বিএমআই 50 এর জন্য আমি যদি এখানে হিসাব করি তাহলে আমার কিরকম হচ্ছে, কত কিলোগ্রাম সর্বোচ্চ ওজন হইতে হবে? তাইলে আমি 50 এর সাথে আমি আগে প্রথমে এটা করি যে 1.1:67, হ্যাঁ? 1.67 সেটা যদি স্কয়ার করা হয়, তার সাথে 50 গুণ করলে কত হয়? 139। এই যে 139.4। কিভাবে বের করছে দেখো? মরবিড স্থূলতা বের করতে গেলে তার এট লিস্ট 50 হওয়া লাগবে। কত হওয়া লাগবে? 50 হওয়া লাগবে। তাহলে বিএমআই 50 সমান হচ্ছে তার ওজন কত কেজি আমি জানি না, এবং তার উচ্চতা মিটারে নেওয়া লাগবে 167 সেন্টিমিটারকে যদি আমি 100 দিয়ে ভাগ দেই 1.67 মিটার হয়। তাই না? তাহলে এর আবার স্কয়ার হবে। তাহলে ওজন সমান কি বলো? ওজন সমান হচ্ছে এই যে 1.67 ইনটু এর হোল স্কয়ার ইনটু 50। তো গুণ দিলে হয় এটা 2 পয়েন্ট সামথিং, হ্যাঁ? 2.788 এরকম হয়। এটাকে যখন 50 দিয়ে গুণ দেব তখন 139 পয়েন্ট সামথিং হয়। সো এই যে 139 হওয়া লাগবে এট লিস্ট। ওকে। বিএমআই 25 এর বেশি থাকলে কোন শ্রেণীতে পড়ে? সো আমরা একটু আগে দেখলাম যে 25 এর বেশি যখন হয় তখন সেটাকে বলা হয় অতিরিক্ত ওজন। আর যখন 80.6 বা 80 হ্যাঁ 80.5 থেকে 24.99 থাকে তখন সেটাকে স্বাভাবিক ওজন বলে। আচ্ছা, এখানে বলছে তাসনিম ও আফিফ উভয়ের উচ্চতা 5.9 ও যথাক্রমে ওজন হচ্ছে 59 ও 73 কিলোগ্রাম। তাহলে তাদের বডি মাস ইনডেক্স হিসাব করো। সো আমি যদি এখন একটু হিসাব করি যে উভয়ের উচ্চতা 5:9, তাইলে সেই হিসেবে আহ যদি আমি হিসাব করি যে তাদের মোট কত ইঞ্চি, 5 ফুট মানে হচ্ছে 5 বারং 60 আর তার সাথে 9, তাহলে 59 ইঞ্চি। 59 ইঞ্চি থেকে যদি আমি সেন্টিমিটার করি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 2.54 এর সাথে আমি 69 গুণ দিলাম, আমি পাইলাম হচ্ছে 175.2। তাহলে সে হিসেবে 1.75, এটা হচ্ছে তাদের 1.75 মিটার হচ্ছে তাদের উচ্চতা। এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে আমি পাই হচ্ছে 3.071। এখন যদি তাদের বিএমআই হিসাব করি তাহলে কিরকম হচ্ছে? স্বাভাবিকভাবেই আমি যদি তাসনিমেরটা দেখি, তাসনিমের বিএমআই কম হবে। আর এর হচ্ছে আমার তাসনিমের বিএমআই কম হবে আর তাফিফের বিএমআই হচ্ছে বেশি হবে। সো 73 ভাগ যে আনসারটা পাইছি সেটাকে করলে আমি পাচ্ছি 2.376। ঠিক আছে? ওকে, তাহলে সেই হিসেবে আমার এখানে উত্তর কি হচ্ছে বলো? যে দুজনের ওজনই স্বাভাবিক। তুমি হিসাব করে দেখবা এদের রেঞ্জ 18.5 থেকে 24.99 এর মধ্যে আছে কিনা। ঠিক আছে? ওকে। বিএমআই এর কোন মানটি হৃদরোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ? যত বেশি হবে তত বেশি ঝুঁকি। সুতরাং 35 সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। বিএমআই এর মান 30 থেকে 34.11 হইলে কি নির্দেশ করে? প্রথম শ্রেণীর স্থূলতা। কোন বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? এই একই কোশ্চেন একটু আগে দেখলাম। 30 থেকে এটা হচ্ছে 34.99। ব্যাস। এই ছিল আজকে আমাদের অধ্যায়। মানে বিগত বছরগুলোর প্রশ্ন নিয়ে যে অধ্যায়গুলো হয়েছিল এইগুলোই হচ্ছে মেজর।
এগুলোই পরীক্ষায় আসছে বারবার এবং সেটা দেখানোর জন্যই অ্যাকচুয়ালি এই আ হ্যাঁ, কতজন আসছে এটা শো করে না অ্যাকচুয়ালি। যাই হোক তাহলে তোমাদের ক্লাস এই পর্যন্ত আজকে। আ আমি মাঝখানে তো লাইভটা কেটে গিয়েছিল। না হলে হয়তো আরো কিছু স্টুডেন্ট থাকতো। আমরা আরেকটু লম্বা করতে পারতাম হয়তো ক্লাস। বাট মেজর জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখানো হয়ে গেছে। সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। শেষ কয়েকদিন আছে আর মাত্র। তোমাদের ভার্সিটি পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি। ম্যাথ প্র্যাকটিস করার যে বিষয়টা সেটা একটু চর্চা করতে থাকো। তবে যদি কেউ মেডিকেলের প্রিপারেশন নাও, এই মুহূর্তে ম্যাথের জন্য দেখো না। এই মুহূর্তে তুমি পুরোপুরি মেডিকেলের প্রতি ডেডিকেটেড থাকো। ১২ তারিখের পরীক্ষা দিয়ে এসে তুমি পুরোপুরি ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে? আচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।